আজকে ক্লাস নম্বর কত? হ্যালো, আজকে ক্লাস নম্বর কত? 13 নম্বর। আচ্ছা, তো আপনাদের হচ্ছে টোটাল যে এটা ছিল, আই মিন ক্লাসের শিডিউলটা ছিল, সেখানে ওই ইয়ের জন্য কি বলে, ওই যে এক্সামটা 23 তারিখে এক্সামের জন্য অনেকেই বলেছেন কিছু ক্লাস আগে নিয়ে নিতে। এই জন্য আমরা কিছু ক্লাস আগে নিয়ে নিচ্ছি। তো গত ক্লাসে আপনাদেরকে আমরা হচ্ছে ফোকাস রাইটিং এর কয়েকটা ইম্পর্টেন্ট দিক তুলে ধরেছিলাম, যে যে জিনিসগুলো মেনটেন করে লিখতে হয়, ঠিক আছে। অ্যাপার্ট ফ্রম দিস আমরা ফোকাস রাইটিং এ মোট 6টা ক্লাস রেখেছি। তো এর মধ্যে যেহেতু একটা ক্লাস হয়ে গিয়েছে বিভিন্ন বিষয়পত্র ডিসকাশনের জন্য, সো ইউ উইল গেট 5 মোর ক্লাস, আরো 5টা ক্লাস পাবেন, ঠিক আছে, ইন টোটাল। তো এই 5টা ক্লাসে আমরা হচ্ছে 5টা ভিন্ন ভিন্ন টপিক নিজেরাই ফোকাস রাইটিং বানাবো, মানে একেবারে ক্লাসে ইনস্ট্যান্ট বসে 1.5 ঘন্টা সময় নিয়ে বা 2 ঘন্টা সময় নিয়ে বা 1 ঘন্টা সময় নিয়ে আমরা হচ্ছে ফোকাস রাইটিং গুলোকে তৈরি করব, ঠিক আছে। তো এই হচ্ছে কি আমাদের প্ল্যান। আর্গুমেন্ট রাইটিংটা যেহেতু টেমপ্লেট বেসড থাকে, এখানে আমাদের মোট 2টা ক্লাস থাকে। আমরা ওই 2টা ক্লাস হচ্ছে আপনার আজকেই হচ্ছে নিয়ে নেব, ঠিক আছে। সো একটু লং টাইমের ক্লাস হবে এটা। সো কাইন্ডলি আমরা একটু সবাই মন দিয়ে বসে বসে পড়বো এবং চেষ্টা করবো ভালো করে জিনিসটা বোঝার জন্য, ঠিক আছে। একটা জিনিস প্রথমে একটু বলি, আজকে তারপরে আমাদের 2টা ক্লাস, ঠিক আছে, একই সঙ্গে। সো উই আর গোয়িং টু ডু অর জয়েন ইন 2 ক্লাসেস টুগেদার, ঠিক আছে। ক্লাস 13 এন্ড হচ্ছে গিয়ে ক্লাস 14, ঠিক আছে। তো স্ক্রিনে কি আপনারা ক্লাস নম্বর গুলো দেখতে পাচ্ছেন, মানে মাইক্রোসফট ডকুমেন্টটা দেখতে পাচ্ছেন? থ্যাংক ইউ ভেরি মাচ। এবার দেখেন একটা জিনিস বলি, আমরা বেসিক্যালি আজকে যে 2টা ক্লাস করব, এই 2টা ক্লাস কি জিনিসটা কি আসলে, এটা একটা জানার বিষয়। আর্গুমেন্ট রাইটিং, ঠিক আছে, যেটা আমরা মোটামুটি সবাই জানি, ঠিক আছে। আচ্ছা, ক্লাসটা কি রেকর্ড হচ্ছে? আপনারা দেখতে পাচ্ছেন না রেকর্ড হচ্ছে কিনা? হচ্ছে স্যার রেকর্ড। হ্যাঁ, রেকর্ড অন আছে, তাই না? ওকে, থ্যাংক ইউ। তো এবার দেখেন যে কিভাবে আসলে আর্গুমেন্ট রাইটিং গুলো নিয়ে করতে হয়, ডিল করতে হয়। ফার্স্ট অফ অল, আমাদের দেশে আর্গুমেন্ট রাইটিং নিয়ে একটা হোয়াট টু সে কনফিউশন সবসময় আছে, ঠিক আছে। তো এই কনফিউশনটা কিরকম এটা একটু বোঝা উচিত, ঠিক আছে। যে কোনো আর্গুমেন্ট রাইটিং এর 3টা স্পেশাল পার্ট থাকে, যে কোনো আর্গুমেন্ট রাইটিং এর, ঠিক আছে। তো সেই পার্ট গুলো কি কি? এর মধ্যে 2টা পার্ট থাকে হচ্ছে আপনার ভিজিবল, আর একটা পার্ট থাকে হচ্ছে আপনার হোয়াট টু সে ইনভিজিবল, ঠিক আছে। আই রিপিট, 2টা পার্ট হচ্ছে ভিজিবল পার্ট আর একটা পার্ট হচ্ছে গিয়ে ইনভিজিবল পার্ট, ঠিক আছে। এই ভিজিবল পার্ট গুলা কি? যে ভিজিবল পার্ট গুলো দেখা যায় সেগুলো হচ্ছে গিয়ে কি, গিভেন ফ্যাক্ট একটা পার্ট। সেকেন্ড আসবে কি, কনক্লুশন। এটা হচ্ছে গিয়ে আপনার আর্গুমেন্ট রাইটিং এর ভিজিবল পার্ট, ঠিক আছে। এই 2টা পার্ট হচ্ছে গিয়ে কি ভিজিবল, মনে রাখবেন দয়া করে।
আর এর বাইরে যেটা আছে, এটা ইনভিজিবল পার্ট, সেটা হচ্ছে গিয়ে কি, এটা হচ্ছে অ্যাজাম্পশন। ঠিক আছে, মূলত আমাদের দেশের স্টুডেন্টদের যে ফান্ডামেন্টাল প্রবলেমটা দেখা যায় সেটা হচ্ছে গিয়ে আপনার এই অ্যাজাম্পশন ধরতে পারায় ব্যর্থতাটা। এটা অনেকের মধ্যেই কমন। ঠিক আছে, আপনাদের প্র্যাকটিক্যাল লাইফের অ্যাক্টিভিটিস দেখেই বোঝা যায় যে আপনি কতটা অ্যাজাম্পশন অ্যানালাইসিস করতে পারেন। ঠিক আছে, এবং মজার বিষয় হচ্ছে যে অ্যাজাম্পশন অ্যানালাইসিস করতে পারাটা হচ্ছে একটা বিশাল বড় একটা কাজ। আই মিন ইংলিশ ইংলিশ বলছি, সরি, ভাষাকে বোঝার জন্য, মোবাইলটা, ভাষাকে বোঝার জন্য একটা বিশাল বড় কাজ হচ্ছে আপনার অ্যাজাম্পশনকে বুঝতে পারা, খুবই কঠিন কাজ। ঠিক আছে, তো এটা বোঝার আগে আমরা প্রথমেই হচ্ছে আহ, আম, আপনার কি বলে, আমরা প্রথম আচ্ছা, একটু দাঁড়ান, আমি একটু একটা গ্রুপ একজনকে অ্যাড করে নিই। হ্যাঁ, একটু জাস্ট এ সেকেন্ড। কোথায় 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 একটু দাঁড়ান, হ্যাঁ, আমি একটু বলে দিচ্ছি। যেটা বলছিলাম যে এই জিনিসটা ধরতে পারাটা খুব কঠিন কাজ, আই মিন অ্যাজাম্পশন বুঝতে পারাটা। ঠিক আছে, এখন আমরা আর্গুমেন্ট রাইটিং এর একটা টেমপ্লেট দেখব, মানে একটা আর্গুমেন্ট রাইটিং এর প্রশ্ন সাধারণত কিরকম হয় সেটা আমরা দেখব। ঠিক আছে, যেমন ধরেন বর্তমানে এই মুহূর্তে যদি বলা হয় খুব বার্নিং ইস্যু কি হতে পারে, যেমন ধরেন রাশিয়া ইউক্রেন ওয়ার। ঠিক আছে, ওকে, আমি মনে করি লিখলাম যে রাশিয়া ইউক্রেন ওয়ার, ঠিক আছে, হ্যাজ shattered, বা আপনি বলতে পারেন হ্যাজ destroyed, ঠিক আছে, গ্লোবাল Russia Ukraine war has destroyed the global economy, full stop। ঠিক আছে, যে এই দা 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 ভালো লাগে না, দা সে লিখলাম, সমস্যা নেই। So both countries should, ঠিক আছে, রিচ এ কনসেনসাস, একটা ঐক্যমতে আসে। ঠিক আছে, বা কনসেনসাস না দিয়ে বললাম শুড রিচ এ অ্যাকর্ড। ঠিক আছে, একটা ঐক্যমতে আসা উচিত। ঠিক আছে, ওকে, টু টু রেস্কিউ গ্লোবাল ইকোনমি। ঠিক আছে, যে রাশিয়া ইউক্রেন যুদ্ধটা হচ্ছে আপনার কি করেছে, বিশ্ব অর্থনীতিকে আপনার ধ্বংস করে দিয়েছে। তাই উভয় দেশের উচিত একটা ঐক্যমতে পৌঁছানো বিশ্ব অর্থনীতিকে রক্ষা করার জন্য। ঠিক আছে, আমরা লিখবো ডিসকাস দা ম্যাটার, বিষয়টা আলোচনা করুন, and show your reasons, আপনার কারণগুলো দেখান। ঠিক আছে, ওকে, moreover, to what extent you agree with the conclusion। ঠিক আছে, if required, give valid example to analyze the situation। যখন যে এই ধরনের, হ্যাঁ, আপনার এটা থাকে আর কি, মানে ভ্যালিড দরকার নেই, এই ধরনের যে প্রশ্নগুলো হয় এইগুলো হচ্ছে আপনার বেসিক্যালি কমপ্লিট আর্গুমেন্ট কোশ্চেন। ঠিক আছে,
এখানে কিন্তু কয় নাই যে এটা সাপোর্টে লেখো বা এটার এগেইনস্টে লেখো, ঠিক আছে? যেমন আমাদের এডির প্রশ্নতে আপনার কিন্তু 2022-এর যে প্রশ্নটা ছিল, মানে 21 সালে যে পরীক্ষাটা হয়েছিল, ওই প্রশ্নে এরকম একটা প্রশ্ন ছিল এনভায়রনমেন্টাল পলিউশন নিয়ে। কিন্তু এবারে যে প্রশ্নটা আবার আসলো সেটা কিরকম, সেটা আসছে কিরকম যে রাইট রাইট দিয়ে কি বললাম যে ফর অ্যান্ড এগেইনস্ট, ঠিক আছে, অফ মনে করেন বললাম কি, আপনার মনে করেন বললাম কি যে আরবানাইজেশন, ঠিক আছে, আরবানাইজেশন। আরে আপনার অফ রাখবেন, আমি বারবার বলতে পারবো না, এটা খুব প্যাথেটিক লাগে, ঠিক আছে? পড়ার ফ্লোটা নষ্ট করেন কেন আপনারা? আমি বুঝতে পারিনি জিনিসগুলো, আর কতবার বলবো আপনাদের এই জিনিসগুলো, বলেন দেখি। আমি কিন্তু এখন ফোর্স মিউট করে দেবো, কিন্তু কথা বলতে পারবেন না আপনারা কেউ। এগুলা আপনার 13-14টা ক্লাস হয়ে গেছে, এখনো যদি আপনারা এই জিনিসগুলো করেন তাহলে কেমন হবে, ঠিক আছে? তো এই দেখেন, এটা যে বড় প্রশ্নটা দিয়েছিলাম রাশিয়া ইউক্রেন ওয়ার নিয়ে, এটা হচ্ছে একটা কমপ্লিট আর্গুমেন্ট ইস্যু ডেভেলপমেন্ট, একটা আর্গুমেন্ট করা, ঠিক আছে? আর এই যে এটা ফর এন্ড এগেইনস্ট, এইটা অনেকে মনে করে কি জানেন, আপনার মানে আর্গুমেন্ট ইস্যু মনে করে, কিন্তু এটা আসলে আর্গুমেন্ট ইস্যু না। এটা হচ্ছে গিয়ে যে এটার পক্ষে এবং বিপক্ষে আপনি লেখেন, এই আর কিছুই না, ঠিক আছে? এই তো এই জিনিসটাকে মোটা দাগে আপনি কখনোই আর্গুমেন্ট রাইটিং বলতে পারেন না, সো এটাকে আমরা কেটে দিচ্ছি। এটা মোটা দাগে আর্গুমেন্ট ইস্যু না। আর্গুমেন্ট ইস্যুটা হচ্ছে ওই উপরেরটা, যেটা আপনার সুন্দর করে বলতেছে, ঠিক আছে, যে এই 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 ইস্যু, তো তুমি আসলে কতটুকু জিনিসটার সাথে একমত, বা দ্বিমত হলে তুমি দ্বিমত পোষণ করো, কোনো সমস্যা নাই। এই যখন এই ধরনের কিছু পাচ্ছি, তখন আমরা বলবো যে হ্যাঁ, এটা একটা কমপ্লিট আর্গুমেন্ট ইস্যু তৈরি করা যাবে, ঠিক আছে? আর বলতে পারেন যে এটা আসলে কেন আর্গুমেন্ট আমি বলতেছি। হ্যাঁ, যদি আপনার প্রশ্ন হয়ে থাকে যেটাকে আমি কেন একটা সাকসেসফুল আর্গুমেন্ট বলতেছি, সেটার উত্তর আমার কাছে আছে, কোনো সমস্যা নাই, আমি উত্তর দিচ্ছি আপনাকে। তো দেখেন, তো এটা যেহেতু আর্গুমেন্ট না, সো এটাকে আমি আগে বসিয়ে দিচ্ছি, এটা আমার আর্গুমেন্ট না। যেহেতু এটা আমাদের আর্গুমেন্ট, এটা কিনা কথা বলবো, হ্যাঁ? তো আসলে আমরা কথাবার্তা বলি। এখন দেখেন, আর্গুমেন্ট মানে কি? আমরা আর্গুমেন্ট বলতেই যেই বিষয়টা প্রথমে বুঝি, যে আইদার আমরা এটাকে সাপোর্ট করব, ঠিক আছে, তারপর হচ্ছে অথবা এটাকে আমরা আপনার হচ্ছে কি বলে রিজেক্ট করব, অথবা আমরা একটা নিউট্রাল পজিশন নেব। আমরা এই জিনিসগুলো কিন্তু বুঝি, ঠিক আছে, যে জিনিসটাকে সাপোর্ট করা বা জিনিসটাকে রিজেক্ট করা বা জিনিসটা নিউট্রাল অবস্থান নেওয়া, আমরা মনে করে থাকি আর্গুমেন্ট মানে হচ্ছে এগুলা। কিন্তু এখানেও একটা প্রবলেম আছে, আর্গুমেন্ট মানে আসলে এগুলো না। তাই এটাকেও আমরা কেটে দিব। আর্গুমেন্ট মানে কখনোই এগুলো করতে আপনার বলে নাই যে ভাই তুমি সাপোর্ট করো বা এগেইনস্টে যাও বা নিউট্রালে যাও, ঠিক আছে? তাহলে আর্গুমেন্ট জিনিসটা কি আসলে? আর্গুমেন্টটাকে ইউ ক্যান সে দিস ইজ দা সরি, এটাকে আপনি বলতে পারেন যে দা আর্ট অফ কমিউনিকেশন, ঠিক আছে? দ্য আর্ট অফ কমিউনিকেশন, এটা আমার ভাষায় আমি বলছি। কেন আমি এটাকে আর্ট অফ কমিউনিকেশন বললাম, এটার জন্য একটা রিজনিং কিন্তু আমাদের কাছে আছে। কারণ এই কারণটা কেন, এই কারণটা ব্যাখ্যা করলেই আপনি জিনিসটা ভালো করে বুঝতে পারবেন, ঠিক আছে? তো আসলে আমরা ব্যাখ্যা করি। তো আমরা বলেছিলাম যে যে কোনো একটা আর্গুমেন্ট তিনটা বিষয় দিয়ে গঠিত হয়, একটা হচ্ছে গিভেন ফ্যাক্ট, একটা হলো কনক্লুশন, একটা হচ্ছে অ্যাজাম্পশন। তো গিভেন ফ্যাক্ট আর কনক্লুশনটা সরাসরি দেওয়া থাকে, অ্যাজাম্পশনটা কিন্তু আলোচনা করা হয় না। তো আপনাকে পড়ে বুঝতে হবে কোনটা গিভেন ফ্যাক্ট, বা গিভেন ফ্যাক্ট না বলে আপনি ইউ ক্যান কল ইট গিভেন সিচুয়েশন, এটাও বলতে পারেন। আর কোনটা হচ্ছে কনক্লুশন। যেমন আপনি যদি এই লেখাটুকু পড়েন, আপনি দেখবেন এই হলুদ মার্ক করা অংশটা হচ্ছে গিয়ে মূলত আপনার গিভেন ফ্যাক্ট, ঠিক আছে, বা গিভেন সিচুয়েশন, ওকে। আর এই সো দিয়ে অতএব এটা এটা করা উচিত, এই যে এই পার্টটা হচ্ছে বেসিক্যালি আপনার কনক্লুশন। এটা পড়লেই বুঝতে পারার কথা, ঠিক আছে, যে এই সিচুয়েশনটা দেওয়া আছে, এখান থেকে আপনাকে বলা হচ্ছে তুমি এই কনক্লুশনে এসেছো। এটা সবাই বুঝতে পেরেছেন? একটু বলেন তো প্লিজ। জি স্যার। জি এটা, দাদা। আর এর পরের এই পার্টটা আসলে কিছুই না, এটা হচ্ছে গিয়ে আপনার মনে করতে পারেন যে নর্মাল বক বক করছে, ঠিক আছে, যে আপনি ব্যাপারটা আলোচনা করেন, আপনার কারণগুলো দেখান, ঠিক আছে, এবং আপনি কতটুকু এগ্রি করেন এই সিদ্ধান্তের সাথে একটু বলেন, ঠিক আছে। যদি প্রয়োজন হয় কোনো এক্সাম্পল দেন পুরো সিচুয়েশনটাকে অ্যানালাইসিস করার জন্য, এরকম ব্যাপারটা বোঝাচ্ছে আর কি। সো এখানে
আমাদের দুইটা সিচুয়েশন, একটা হচ্ছে কনক্লুশন আর একটা হচ্ছে কি গিভেন ফ্যাক্ট বা সিচুয়েশন। তাহলে আমরা গিভেন ফ্যাক্ট একটু লিখে ফেলি কষ্ট করে, যেন আমাদের আর সমস্যাটা না হয় বুঝতে, ঠিক আছে? তা আমি লিখলাম গিভেন ফ্যাক্ট। তা আমাদের গিভেন ফ্যাক্ট কোনটা ভাই? আমাদের গিভেন ফ্যাক্টটাকে আমরা একটু কপি করে নিয়ে আসি। এটা হচ্ছে গিয়ে আমাদের হোয়াট টু সে গিভেন ফ্যাক্ট, ঠিক আছে? ও আড্ডা চলতেছে এখন। কনক্লুশন কোনটা হবে? কনক্লুশনটা হবে হচ্ছে গিয়ে আপনার এই যে এইটা, যে সো বোথ কান্ট্রিজ ব্লা 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 ব্লা। ওকে, দ্যাটস ইট। আচ্ছা, তো আমরা আপনাদেরকে কিন্তু অলরেডি বলেছিলাম যে ভাই গিভেন ফ্যাক্ট আর কনক্লুশনে গিয়ে কিন্তু একটা পার্ট আছে অ্যাজাম্পশন, যেটা হচ্ছে হিডেন, ঠিক আছে? তো এই পার্টটাকে আমরা কেন হিডেন বললাম? কারণ মূলত এই যে গিভেন ফ্যাক্ট থেকে আপনি একটা কনক্লুশনে পৌঁছাচ্ছেন, এর মধ্যে একটা ব্রিজ আছে, যেই ব্রিজের কাজটাই মূলত হচ্ছে এই অ্যাজাম্পশনটা করে থাকে। অর্থাৎ যদি আমরা বলি যে গিভেন ফ্যাক্ট এবং কনক্লুশনের কোথায় এই ইটা অবস্থান করতেছে, আই মিন কি বলে আপনার হচ্ছে যে এই কি বলে, একটু দাঁড়ান ভাই, জাস্ট এ সেকেন্ড প্লিজ। যদি আপনি বলেন যে গিভেন ফ্যাক্ট এবং কনক্লুশনের কোথায় হচ্ছে অবস্থান করতেছে, তাহলে আমরা বলবো যে এটা হচ্ছে অনেকটা এই যে দেখেন এইভাবে অবস্থানটা করতেছে। আমি দেখাই দিই যে একদিকে হচ্ছে আপনার গিভেন ফ্যাক্ট, ঠিক আছে? তারপরেই হচ্ছে গিয়ে আপনার এখান থেকে আপনি হচ্ছে একটা অ্যাজাম্পশনকে ব্রিজ হিসেবে ইউজ করতেছেন, দেন ইউ আর জাস্ট জাম্পিং ওভার দ্য কনক্লুশন। তো এই কারণেই অ্যাসাম্পশনটা কখনো আমাদের আর্গুমেন্ট রাইটিং এ সরাসরি দেওয়া থাকে না। এখন বলতে পারেন যে ভাই কেন দেওয়া থাকে না, জিনিসটা আমি বুঝি না, আমাদেরকে আরেকটু বুঝান। হ্যাঁ, আমি বুঝিয়ে দিচ্ছি। মূলত কেন দেওয়া থাকে না সেটা আমি একটু দেখো তো কি হয়েছে এখানে। আমার আপনারা একটু বসেন। আমাকে শুনতে পাচ্ছেন সবাই আপনারা? জি দাদা, শুনতে পাচ্ছি। ওকে। তো এই অ্যাজাম্পশনটা আসলে কেন হিডেন থাকে আমি একটু বলি, শুনেন। দেখবেন আমাদের বাস্তব জীবনে আমরা একই সিচুয়েশন থেকে অনেক মানুষ অনেক রকম সিদ্ধান্ত নিই, ঠিক আছে? যেমন ধরেন একটা উদাহরণ দিই আপনাকে। মনে করেন আপনি পত্রিকা হাতে নিয়ে দেখলেন, ঠিক আছে, যে পত্রিকা হাতে নিয়ে কি দেখলেন, একটা নিউজ মনে করেন পড়তেছেন। নিউজটা কি পড়লেন? আপনি নিউজটা পড়লেন যে আপনি বললেন যে ওভার, ঠিক আছে, 10 10 বলতেছি 1 লাখ স্টুডেন্টস গট এ প্লাস। একটা সিচুয়েশন যে 1 লক্ষেরও বেশি স্টুডেন্ট হচ্ছে আপনার মনে করেন যে কি পাইছে, এ প্লাস পাইছে, ঠিক আছে? দেখবেন এই সিচুয়েশনটা দেখে, এই একটা গিভেন ফ্যাক্ট বা সিচুয়েশনটা দেখে কেউ হয়তো বা কনক্লুশন বলতেছে যে দা কোয়ালিটি অফ এডুকেশন, ঠিক আছে, দা কোয়ালিটি অফ এডুকেশন হ্যাজ বিন ডিক্লাইনিং, কেউ এটা বলতেছে। আবার কে বলতেছে যে স্টুডেন্টস আর, ঠিক আছে, কেয়ার্ড মোর দেন আর্লিয়ার, ঠিক আছে, যে ছাত্রদেরকে এখন হচ্ছে আপনার অনেক বেশি কেয়ার করা হয়। এখন প্রশ্ন হইতেছে যে তাই তারাই প্লাস পাচ্ছে বেশি বেশি, ঠিক আছে? এখন ধরেন আমি যদি বলি আচ্ছা স্টুডেন্টস আর কেয়ারটা বাদ দিয়ে দিই, আমরা মনে করেন বললাম যে একটু সহজ করে নিই যে টিচিং কোয়ালিটি, ঠিক আছে, হ্যাজ হ্যাজ টিচিং টিচিং কোয়ালিটি কি হয়েছে, বেড়েছে বলতে হবে তো। হ্যাঁ, যেহেতু অনেক স্টুডেন্ট প্লাস পেয়েছে, টিচিং কোয়ালিটি হ্যাজ বিন বেটার, ঠিক আছে, আগের চেয়ে ভালো হয়েছে। আচ্ছা, এখন আমার প্রশ্ন হলো একই সিচুয়েশন থেকে দুইজন মানুষ দুই রকম
সিদ্ধান্তে কেন পৌঁছালো? এই যে এখন আমি বলেছিলাম না যে অ্যাজাম্পশনটা হচ্ছে হিডেন। এই অ্যাজাম্পশনটাই হচ্ছে মূলত দুজন ব্যক্তিকে দুই রকম সিদ্ধান্তে পৌঁছাতে বাধ্য করেছে। মূলত এই অ্যাজাম্পশনটা আমাদের ব্রেইনের মধ্যে প্লে করে, ঠিক আছে? এবং পার্সন যখন ভিন্ন হয় তখন তাদের বাস্তব জীবনের অভিজ্ঞতাটাও কিন্তু ভিন্ন হয়ে থাকে, এবং আমরা যে কোনো একটা সিচুয়েশনে রিয়্যাক্ট কিন্তু সবাই সেম ভাবে করব না, বরঞ্চ আমরা ভিন্নভাবেই করব। এই একইভাবে এই অভিজ্ঞতার উপর ভিত্তি করে আমাদের অ্যাজাম্পশন গুলোও ভিন্ন হয়ে থাকে। কারণ যখন আমি বললাম যে 1,00,000-এর বেশি স্টুডেন্ট এ প্লাস পেয়েছে, যেই লোকটা বলল যে আপনার এডুকেশন কোয়ালিটিটা আপনার হচ্ছে খারাপ হয়ে গেছে, এই ক্ষেত্রে যে অ্যাজাম্পশনটা কাজ করতেছে সেটা হচ্ছে গিয়ে কি বলতে পারবেন কেউ? কিংবা টিচিং কোয়ালিটি ভালো হয়েছে সেক্ষেত্রেই বা অ্যাজাম্পশনটা কি কাজ করতেছে কেউ বলতে পারবেন? বলেন তো বুদ্ধি করে এবার শুনি, কেউ বলতে পারেন কিনা? বলতে দাদা পারবেন কি? উপরেরটা কি নেগেটিভ আর নিচেরটা পজিটিভ? আমি সেটা জানি না, পজিটিভ না নেগেটিভ আমি এগুলো কিছু জানি না, ঠিক আছে? উপরেরটা নেগেটিভ আর নিচেরটা পজিটিভ। হুম, উপরেরটা নেগেটিভ আর নিচেরটা হচ্ছে পজিটিভ। কোনো অ্যাজাম্পশনই হয় না, ঠিক আছে? অ্যাজাম্পশনটা হচ্ছে এমন একটা সেটেরিস পেরিবাস, মানে স্থির ফ্যাক্ট, যেটার উপর ভিত্তি করে একটা একটা সিচুয়েশনে এক এক রকম কনক্লুশন পাওয়া যায়। যেমন ধরেন, গিভেন ফ্যাক্টর হচ্ছে একদলা কাদামাটির মতো। এই কাদামাটিটা যখন আপনি একটা মূর্তির প্রতিমার মুখের যে ডাইসটা আছে তার মধ্যে দিবেন, সে একটা মূর্তির প্রতিমা তৈরি করবে। আবার যদি আপনি কোন একটা পশু পাখির মুখের অবয়ব তার ডাইসের মধ্যে দেন, তাহলে পশু পাখির মুখ ধারণ করবে। ওই ডাইসটা হচ্ছে গিয়ে অ্যাজাম্পশন, যেই কারণে একই মাটির দলা থেকে ভিন্ন ভিন্ন রকমের আহ পুতুল তৈরি হচ্ছে, ঠিক আছে? তো আমি যখন বললাম যে 1,00,000-এরও বেশি স্টুডেন্ট এ প্লাস পেয়েছে, তা আপনি বললেন যে কোয়ালিটি অফ এডুকেশন ডিক্লাইন করেছে। এর মানেটা হচ্ছে কি জানেন? আপনার অ্যাজাম্পশনটা হচ্ছে যে ইফ এভরিথিং রিমেইনস কনস্ট্যান্ট, যদি সকল ফ্যাক্টর কনস্ট্যান্ট হয়ে থাকে, যদি সকল ফ্যাক্টর সকল ফ্যাক্টর কনস্ট্যান্ট স্থির থাকে, তাহলে আমরা বলবো যে এফোর্ট, ঠিক আছে, রিকোয়ার্ড টু গেট এ প্লাস, অর্থাৎ এ প্লাস পাওয়ার জন্য যে এফোর্টটা দরকার, ঠিক আছে, হ্যাজ ডিক্রিজড ইন রিসেন্ট টাইমস। সাম্প্রতিক সময়ে আপনার এ প্লাস পাওয়ার জন্য যে এফোর্টটা দিতে হয় সেই এফোর্টটা কমে গিয়েছে। এজন্য আমরা বলতে পারি যে এ প্লাস পাওয়া স্টুডেন্টের সংখ্যাটা বেড়ে গিয়েছে। আগে মনে করেন 10 ঘন্টা পড়লে মানুষ এ প্লাস পাইতো, এখন মনে করেন 2 ঘন্টা পরে এ প্লাস পাইতেছে। তো এর মানেটা কি? যদি সবকিছু কনস্ট্যান্ট থাকে, সবকিছু কনস্ট্যান্ট, স্টুডেন্ট বেশি মেধাবী হয়ে গেছে তা না, ঠিক আছে, বা টিচাররা ভালো পড়াচ্ছে বেশি তা না, সবকিছু কনস্ট্যান্ট আগের মতো, ঠিক আছে, তাহলে এ প্লাস ব্যাপারটা কি? এ প্লাস পাওয়ার জন্য আগের চেয়ে কম পরিশ্রম করতে হচ্ছে। তো কম যদি পরিশ্রম করতে হয়, তাহলে একটি স্টুডেন্টের মেধা আগেও যা ছিল এখনো তা আছে। আগে যদি সে 10 ঘন্টা পরে প্লাস পেতো, এখন যদি সে কম সময় পড়ে বা কম এফোর্ট দিয়ে প্লাস পায়, তার মানে কি টিচিং আমাদের এডুকেশন কোয়ালিটি কি বাড়লো না কমলো? বলেন তো বুদ্ধি করে। কমলো। কমলো। এই হলো গিয়ে অ্যাজাম্পশন অ্যানালাইসিস। এই বিষয়গুলো খুব টেকনিক্যাল ম্যাটার, ঠিক আছে? এবং আপনি যদি শুধু বলেন যে ভাই আমি এই অ্যাজাম্পশন নিয়ে কাজ করব, আপনাকে আগামী একদিন না 1 মাস আমি আপনাকে শুধু অ্যাজাম্পশন নিয়েই পড়াতে পারবো। এটা হচ্ছে আর্গুমেন্ট ইস্যুস বা অ্যানালিটিক্যাল ইয়ের যে আপনার এই কি বলে আপনার যে কি বলে যে কোয়ালিটি, ঠিক আছে, বা বই, এই বইগুলো পড়লে আপনারা এগুলো জানবেন, ঠিক আছে? আর জায়গাতে কি বলছে যে টিচিং কোয়ালিটি বেড়েছে। আচ্ছা, আগে যে পরিমাণে এ প্লাস পাইতো, এখন আগের চেয়ে বেশি স্টুডেন্ট এ প্লাস পাচ্ছে। তাহলে এখানে কি হবে? এখানে আমরা বলবো যে ইফ এভরিথিং রিমেইনস কনস্ট্যান্ট, যদি সকল ফ্যাক্টর কনস্ট্যান্ট থাকে, ঠিক আছে, যদি সকল ফ্যাক্টর কনস্ট্যান্ট থাকে, আমরা যদি বলি যে সকল ফ্যাক্টর কনস্ট্যান্ট থাকলে, ঠিক আছে, ফাইনাল রেজাল্ট ইজ ডিরেক্টলি, ঠিক আছে, ডিরেক্টলি কোরিলেটেড টু দ্য কোয়ালিটি অফ টিচিং।
এই দেখেন, যদি আমি বলি যে হ্যাঁ, সবকিছু যদি ঠিকঠাক থাকে, কোনো কিছু চেঞ্জ হয় নাই, তাহলে আমি যদি ধরে নিই যে ফাইনাল রেজাল্টটা আপনার হচ্ছে ডিরেক্টলি রিলেটেড টু দা কোয়ালিটি অফ টিচিং, তাহলে বলতে পারি যে হ্যাঁ, আগের চেয়ে যদি আপনার এবার A+ বেশি পেয়ে থাকে, তাহলে হচ্ছে গিয়ে আপনার টিচিং কোয়ালিটিটা বেড়েছে। যদি ধরে নিই হ্যাঁ, টিচিং কোয়ালিটি ভালো বেড়েছে, সরি, এই টিচিং কোয়ালিটি হচ্ছে আপনার A+ সাথে রিলেটেড, তাহলে এটা হবে। ব্যাপারটা বুঝতে পারছেন সবাই? হ্যাঁ, হ্যালো, জি স্যার। আচ্ছা। এখন ব্যাপারটা হচ্ছে কি জানেন, এখন এই যে কথাগুলো আমরা বলতেছি, এই কথাগুলোর ক্ষেত্রে আপনার আরেকটা সেকেন্ডারি অ্যাজাম্পশন আমরা কিন্তু ধরে নিয়েছি। সেই অ্যাজাম্পশনটা কি, যে আগে কম স্টুডেন্টরা A+ পাইতো, ঠিক আছে? এটা কিন্তু আমরা কোথাও কিন্তু মেনশন করি নাই, ঠিক আছে? আগে কম ছেলে মেয়ের A+ পেতো, আমরা মেনশন করে দিলাম, ঠিক আছে? আমরা লিখবো যে প্রিভিয়াসলি, পূর্বে, ঠিক আছে, ফিউয়ার নাম্বার অফ স্টুডেন্ট, ঠিক আছে, গট A+। এটা কিন্তু আমাকে ধরে নিতে হবে, কারণ 1,00,000 স্টুডেন্ট মানে এই যে অনেক স্টুডেন্ট, সেটাও তো আমি শিওর ভাবে ধরতে পারতেছি না, ঠিক না? তো আমরা আলোচনার জন্য কোয়ালিটি যেটা আছে এটা বাদ দিয়ে দিব, কারণ এটা একটু ঝামেলাপূর্ণ অ্যাজাম্পশন, আমরা শুধু এই করলাম, ঠিক আছে? কিন্তু আপনি কি এখান থেকে এটা বুঝতে পেরেছেন যে একই সিচুয়েশন থেকে ভিন্ন ভিন্ন সিদ্ধান্তে মানুষ পৌঁছায়, কারণ হচ্ছে আমাদের ব্রেইন ওই সিচুয়েশনটাকে যেই অ্যাজাম্পশন দিয়ে প্রসেস করে, সেই অ্যাজাম্পশনটায় ভিন্নতা থাকে। এটা কি বুঝতে পেরেছেন সবাই? একটু বললাম কষ্ট করে। হ্যালো, এটা কি বুঝতে পেরেছেন? জি স্যার। তাহলে এই যে আপনারা বলে না যে কিরে ভাই, একই জিনিস কেউ পজিটিভ ভাবে নেয়, কেউ নেগেটিভ ভাবে নেয়, এর কারণটা কি? এর কারণটা হচ্ছে এটা, একই ইনফরমেশনকে বা একই সিচুয়েশনকে ভিন্ন ভিন্ন মানুষ ভিন্ন ভিন্ন ভাবে প্রেজেন্ট করে থাকে, আর এই কারণেই আমরা এক একজন মানুষ এক একটা সিচুয়েশনে এক এক রকম ভাবে রিয়্যাক্ট করে থাকি, ঠিক আছে? কিন্তু যখন একটা সিচুয়েশন দেওয়া আছে, একটা কনক্লুশনও দেওয়া আছে, সেক্ষেত্রে সবার ক্ষেত্রেই অ্যাজাম্পশনটা সেম হওয়াটাই উচিত। কারণ কি, কনক্লুশন তো সেম ধরে নিয়েছি আমরা, যেহেতু এই এই প্রশ্ন যেটা দেওয়া আছে, এখানে অ্যাজাম্পশনটা সাধারণত ভ্যারি করার কথা না, যদি না খুব ডিফিকাল্ট কিছু হয়ে থাকে। তো যখনই আর্গুমেন্ট রাইটিং লিখতে যাবেন, আপনার প্রথম কাজ হচ্ছে গিয়ে কি জানেন, এই আর্গুমেন্টের অ্যাজাম্পশনটা বের করে নেওয়া। কারণ পুরো আর্গুমেন্টের যে দুইটা এন্ডিং, একটা হচ্ছে গিভেন ফ্যাক্ট, একটা হচ্ছে কনক্লুশন, এটা কিন্তু সৃষ্টি হচ্ছে অ্যাজাম্পশনের কারণে। অ্যাজাম্পশন না থাকলে কিন্তু কোনো কনক্লুশন হতো না। সো আপনি যখনই কোনো আর্গুমেন্ট রাইটিং দেখবেন, প্রথমেই তার অ্যাজাম্পশনটাকে পড়ে ভালো করে বুঝে নেবেন। তো এখন আমি যদি বলি যে আমার এই আর্গুমেন্ট রাইটিং, রাশিয়া ইউক্রেন ওয়ার, এই আর্গুমেন্ট রাইটিং এর অ্যাজাম্পশনটা কি, কে বলতে পারবেন? বলেন তো। দাদা আমি মানে দুইটার জন্য অ্যাজাম্পশন বলতে চাচ্ছিলাম, ফার্স্টের জন্য এবং সেকেন্ডের জন্য। ফার্স্ট এবং সেকেন্ড মানে কোনটা? কিন্তু আর্গুমেন্ট যেটা একটা, ইন ডিক্লাইন দ্য কোয়ালিটি অফ এডুকেশন। ওটা আমাদের ইস্যু, ওটা আমরা এক্সাম্পল দিয়ে ডিসকাস করেছি। আমরা বলছি রাশিয়া ইউক্রেন, যেটা হচ্ছে আমাদের মূল টপিক, সেটা নিয়ে কথা বলতে বলছি আপনাকে আমি। আচ্ছা আচ্ছা। বলেন অ্যাজাম্পশনটা কি হতে পারে বলেন। দাদা এখানে এটার এক্সপ্যান্ড স্যার অ্যাজাম্পশনটা হচ্ছে মানে অ্যাকর্ডে না পৌঁছাইলে গ্লোবাল ইকোনমিটাকে রেস্কিউ করা সম্ভব না। ব্যাপারটা আসলে আপনি খুব কাছে গিয়েছেন, খুব কাছে গিয়ে আবার একটু বিচ্যুতি ঘটিয়েছেন, ডেভিয়েশন ঘটিয়েছেন, ঠিক আছে? দেখেন সিচুয়েশনটা হচ্ছে যে রাশিয়া ইউক্রেন যুদ্ধটা গ্লোবাল ইকোনমিকে ধ্বংস করে দিয়েছে। কনক্লুশন কি বলেছেন? দুই দেশের উচিত ঐক্যমতে পৌঁছানো, গ্লোবাল অর্থনীতিকে রক্ষা করা। তার মানে আপনি ধরে নিয়েছেন গ্লোবাল অর্থনীতিকে রক্ষা করার জন্য আমাদের রাশিয়া ইউক্রেন ওয়ারটা যে বন্ধ করতে হবে, এটা এই দুই দেশ পারে। তার মানে এই দুই দেশের ক্যাপাসিটি আছে। কেন রে ভাই, আপনি তো বলেন যে আমেরিকা চাইলে এই যুদ্ধ বন্ধ করতে পারে, তাই না? বলেন না আপনারা? হ্যাঁ দাদা বলি।
তার মানে এখানে যদি বলেন যে অ্যাজাম্পশনটা কি, আমার মতে অ্যাজাম্পশনটা হচ্ছে নো আদার হিডেন পাওয়ার হ্যাজ বিন কন্ট্রোলিং দা ওয়ার্ল্ড। মাথায় কি ঢুকেছে এবার তাহলে? হুম, জি তার মানে অ্যাজাম্পশনটা হচ্ছে কি আমার এইটা, যে অন্য কোনো গোপন শক্তি বা চোরা শক্তি এই যুদ্ধটাকে নিয়ন্ত্রণ করছে না। যেহেতু নিয়ন্ত্রণ কেউ না করে, হ্যাঁ, তার মানে বলতে পারবো যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ যদি তারা ইয়েতে আসে তাহলে এটা হচ্ছে গিয়ে আপনার নিয়ন্ত্রণ করবে। ঠিক আছে, তো ব্যাপারটা কি বুঝতে পারছেন অ্যাজাম্পশনটা কি ছিল এখানে আমাদের? এখন এখন সত্যি বলতে গেলে কি জানেন, আমরা যদি একটু জিআরই জিম্যাট না স্টাডি করি, আমাদের আসলে এই অ্যাজাম্পশন গুলা বা এই যে আর্গুমেন্ট রাইটিং গুলা বা আর্গুমেন্ট ইস্যুস গুলোতে আসলে পর্যাপ্ত দক্ষতা আসে না। এবং যদি জিআরই জিম্যাট একটু পড়া যায় তাহলে কিন্তু আপনার এই বিষয়ে একটা ভালো দক্ষতা আসবে। ঠিক আছে, একজন বলেছেন বিশ্ব অর্থনীতিকে নিয়ন্ত্রণ করার জন্য এরকম বলে, এটা আসলে আপনি পুরো কথাটা বলেন নাই, পুরো কথাটা আপনাকে বলতে হবে। আর অ্যাজাম্পশন সবসময় মাথায় রাখবেন বাইরের কোনো টপিক থেকে আসবে না, অ্যাজাম্পশন এর মধ্যেই থাকবে। প্রথমে ব্যাপারটা ভালো করে অবজার্ভ করতে হবে যে রাশিয়া ইউক্রেন যুদ্ধটা কি করছে, বিশ্ব অর্থনীতিকে ধ্বংস করছে। আচ্ছা, ভালো কথা। এবার আপনি সিদ্ধান্ত নিয়েছেন কি দুই দেশের ঐক্যমতে আসা উচিত এই বিশ্ব অর্থনীতিকে বাঁচানোর জন্য। তো যেহেতু বিশ্ব অর্থনীতিকে বাঁচানোর জন্য আপনার রাশিয়া ইউক্রেন যুদ্ধটা থামানো উচিত, এটার জন্য আপনি বলছেন দুই দেশকে ঐক্যমতে আসবে। এখন এমনও তো হতে পারে যে না ভাই, দুই দেশ ঐক্যমতে আসলেও লাভ নাই, অন্য কেউ এটাকে নিয়ন্ত্রণ করতেছে। তার মানে আমি ধরে নেই যে না, অন্য কেউ নিয়ন্ত্রণ করতেছে না, সেক্ষেত্রে আমি বলতে পারবো যে দুই দেশ যদি ঐক্যমতে পৌঁছায় তাহলে এই যুদ্ধটা থামানো যাবে এবং ওই বিশ্ব অর্থনীতিকে নিয়ন্ত্রণ করা যাবে। ঠিক আছে, মজার বিষয় কি জানেন, চাইলে আপনি এটার আরো বেশ কিছু সেকেন্ডারি অ্যাজাম্পশন বের করতে পারেন। সেগুলো নিয়ে আমি বকবক করবো না, কারণ এত বকবক করতে গেলে পরে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি ক্লাস হয়ে যাবে, লার্নিংটা হয় না। ঠিক আছে, বাট আলোচনা করার সময় দেখবেন যে 1 বাই 1 এগুলো আসতেছে। তো যখনই আপনাকে কোনো আর্টিকেল দেওয়া হচ্ছে আর্গুমেন্ট রাইটিং, তখন প্রথমেই মনস্তাত্ত্বিক ভাবে এই অ্যাজাম্পশনটা রেডি করে নেবেন যে ভাই আমার টপিকের অ্যাজাম্পশনটা হইতেছে এইটা। ঠিক আছে, যেমন আমাদের যে এডি 22 ব্যাচের আমাদের যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে যে এনভায়রনমেন্টাল পলিউশন নিয়ন্ত্রণে ইন্ডিভিজুয়াল এফোর্ট বা ব্যক্তিগত উদ্যোগের তেমন কোনো ভূমিকা নাই, তাই ব্যক্তি পর্যায়ে উদ্যোগ তেমন কোনো রোল প্লে করতে পারে না বলে ধারণা করা হচ্ছে। এই বিষয়ে মতামত দেন। তো আমি তখন ধরেই নিয়েছি যে অর্থাৎ তাহলে কি ধরে নিচ্ছে যে ব্যক্তি পর্যায়ের উদ্যোগের ডিরেক্টলি কোনো ইম্প্যাক্ট নাই এনভায়রনমেন্ট পলিউশন নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে। সেই জন্য আমি বলছি যে ব্যক্তি পর্যায়ে উদ্যোগ না নেওয়াটাই বেটার। কিন্তু আমি তো বলতেই পারি রে ভাই, 10 জন ব্যক্তি যখন 10টা উদ্যোগ নেবে, ওটা তো কালেকটিভ ভাবে বা হলিস্টিক ভাবে একটা বড় একটা উদ্যোগ হবে, তাই না? তো প্রথমেই অ্যাজাম্পশনটা বের করতে হবে। তো এখানে অথর মানে যিনি এই লেখাটা লিখছে তিনি ধরেই নিচ্ছেন যে অন্য কোনো পাওয়ার এই যুদ্ধটাকে নিয়ন্ত্রণ করছে না। যেমন ধরেন আপনি যদি ইরাকের যুদ্ধ দেখতেন বা আপনি যদি সিরিয়ার যুদ্ধ দেখতেন, আপনি দেখতেন যে ওই দেশ যদি চায় যে যুদ্ধ বন্ধ করবে তাও পারবে না, কারণ কি সেখানে রাশিয়া এবং আমেরিকার প্রক্সি ওয়ার ছিল। ঠিক আছে, আপনি যদি সিরিয়ার যুদ্ধটা দেখেন, ওকে, আর সিরিয়া যুদ্ধটা মনে হয়েছিল আপনার রাশিয়া ভেঙে যাওয়ার পর, সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর প্রথম যুদ্ধ, যেটার মাধ্যমে রাশিয়া ইন্টারন্যাশনাল পলিটিক্স এর ফিল্ডে আরেকবার এমার্জেন্স ঘটায়। ঠিক আছে, আচ্ছা, একজন বলেছেন ন্যাটো শুড স্টপ সাপ্লাইং উইপন্স টু ইউক্রেন। এই কথার অর্থটা কিন্তু এটাই যে অন্য একটা পাওয়ার নিয়ন্ত্রণ করছে। তো অন্য একটা পাওয়ার নিয়ন্ত্রণ করলে তো ওরা একমতে আসলে পৌঁছালে হবে না, তাই ধরে নিচ্ছি অন্য একটা পাওয়ার হচ্ছে নিয়ন্ত্রণ করছে না। যদি আমি ধরে নেই এটা, তাহলে বলতে পারবো যে দুই দেশ ঐক্যমতে পৌঁছালে নিয়ন্ত্রণ দাদা হবে। ঠিক আছে, হ্যাঁ বলেন। দাদা এই যে আচ্ছা, এমনও তো বলা যায় যে মানে বাইরের পরাশক্তি বিভিন্ন ভাবে ওদের দুইটা দেশকে সমঝোতায় আরে আন- ভাই, আ- সেটাই তো আনতে পারবে। বললাম যে নো আদার হিডেন পাওয়ার, এই কথাটা কি বুঝাইলাম যে অন্য কোনো গোপন কিছু নাই যারা কিনা ওদেরকে নিয়ন্ত্রণ করতেছে না। যদি নিয়ন্ত্রণ করতো তাহলে তো বলতেই পারতাম যে ওরা একমত পৌঁছালে হবে না, অন্য শক্তিগুলোকে একমতে আসতে হবে। ঠিক আছে, জি আমি যদি এখানে ন্যাটো বলেন পরাশক্তি বলেন সবকিছুই বোঝাচ্ছি কি দিয়ে, নো আদার হিডেন পাওয়ার কে দিয়ে। ঠিক আছে, বুঝতে পারছেন ব্যাপারটা? বুঝতে পারলাম ব্যাপারটা আমরা সবাই? দাদা।
এই নো আদার হিডেন পাওয়ার দিয়ে আমি সবকিছুকে বুঝাচ্ছি, সেটা হতে পারে কোনো গোষ্ঠী, সেটা হতে পারে কোনো দেশ। যদি আমি ধরে নেই অন্য কেউ নিয়ন্ত্রণ করছে না, তাহলেই তো বলতে পারবো যে এই দুই দেশ ঐক্যমতে আসলে হবে। ঠিক আছে, যদি আমি এটা ধরে নেই। এখন আপনি বলতে পারেন কেন ভাই, নিয়ন্ত্রণ তো করতেও পারে। হ্যাঁ, করতে পারে। তো নিয়ন্ত্রণ যদি করতে পারে তাহলে তো উত্তর আমাদের কনক্লুশন এটা হবে না। সেক্ষেত্রে কনক্লুশন হবে ওই দুই দেশের লগে লগে ওই দেশেরও ঐক্যমতে আনতে হবে। কিন্তু আমি যদি ধরে নেই যে অন্য কোনো দেশ এখানে ভূমিকা পালন করছে না, তাহলেই বলতে পারবো দুই দেশ চাইলে যুদ্ধ বন্ধ করতে পারে। ব্যাপারটা বুঝতে পারছেন কি বললাম? জি দাদা। ওকে, তো যখনই কোন স্টেটমেন্ট দিবে তখনই আপনি এই অ্যাজাম্পশনটা সবার আগে বের করবেন। ঠিক আছে, কারণ গিভেন ফ্যাক্ট থেকে কনক্লুশনে পৌঁছানোর যে ব্রিজ, সেটাই হচ্ছে গিয়ে অ্যাজাম্পশন। এখন একটা মজার বিষয় বলি, যখন আমরা কোনো স্টেটমেন্ট দেই, আমরা সাধারণত যে ভুলটা করি ডিবেট করার সময় বা কনক্লুশন করার সময়, আমরা সাধারণত কনক্লুশনটাকে ধরে আপনার হচ্ছে ডিবেট করি। আমরা কনক্লুশনটাকে ধরে সেটাকে নানা আঙ্গিকে ভুল প্রমাণ করার চেষ্টা করে থাকি। যেমন ধরেন আমি আপনাকে বললাম যে নেদারল্যান্ড বলতেছি, এই যে কি যেন বলে, আর্জেন্টিনা সেমিফাইনালে যেন খেললো কার সাথে, ভুলে গেছি তো আবার, ক্রোয়েশিয়ার সাথে। ক্রোয়েশিয়ার সাথে। আচ্ছা, তো ক্রোয়েশিয়া। ওরা প্রথমে একটা পেনাল্টি পাইছিল, তাই না? হুম, আচ্ছা, তা আমি ওনাকে বললাম যে ক্রোয়েশিয়া আসলে প্রথমবার পেনাল্টি খাওয়ার পরেই মনস্তাত্ত্বিক ভাবে ভাঙা পড়ছিল। ঠিক আছে, আমি মনে করেন বললাম যে ক্রোয়েশিয়া প্রথমবার পেনাল্টি খাওয়ার পরেই মনস্তাত্ত্বিক ভাবে ভাঙা পড়ছিল, গিভেন ফ্যাক্ট। তাই বললাম যে তাই আর্জেন্টিনা সহজেই জিতে গেছে। এখন আপনি মনে করেন যে ডিবেটটা আপনারা করেন, দেখেন আপনাদের ভুলটা কোথায় হয়। আপনারা বলেন হ্যাঁ তোমার কইছে আর্জেন্টিনা সহজে জিতে গেছে কেন, হ্যাঁ আর্জেন্টিনা হ্যান, আর্জেন্টিনা তেন, ব্রাজিল হ্যান, ব্রাজিল তেন, ক্রোয়েশিয়া হ্যান, ক্রোয়েশিয়া তেন। নানান ভাবে আমরা এই কনক্লুশনটাকে নালিফাই বা আপনার নাল এন্ড ভয়েড, বাতিল করে দিতে চাই। কিন্তু আপনি যে কথাটা নিয়ে ডিবেট করতেছেন ভালো করে দেখেন, আপনি কিন্তু তার কনক্লুশনে আছেন। কিন্তু আপনাকে বুঝতে হবে যে যে বললো যে ক্রোয়েশিয়া প্রথম পেনাল্টিটা খাওয়ার পরে মনস্তাত্ত্বিক ভাবে ভেঙে গিয়েছিল, তাই আর্জেন্টিনা সহজভাবে জিতেছে। তার মানে উনি এই মনস্তাত্ত্বিক ভাবে ভেঙে যাওয়াটা থেকে যে কনক্লুশনে পৌঁছাইছে, তার যে অ্যাজাম্পশনটা আছে, আপনি কিন্তু সেই অ্যাজাম্পশনে হাতটা দেন নাই। কারণ আপনার বলা দরকার ছিল যে ভাই আপনি তো ধরে নিয়েছেন ব্যাপারটা এই কারণে বলছেন, কনক্লুশনটা হলো যে আর্জেন্টিনা সহজ দিচ্ছে। কিন্তু ব্যাপারটা যদি এই না হয় অন্য কিছু হইতো, তাহলে তো কনক্লুশনটা ভিন্ন হইতো, তাহলে কিন্তু ব্যাপারটা ভালো হইতো। তাহলে এখন এখানে অ্যাজাম্পশনটা কি? প্রথম গিভেন ফ্যাক্টটা কি, যে ক্রোয়েশিয়া পেনাল্টি খেয়ে মনস্তাত্ত্বিকভাবে ভেঙে গিয়েছে, তাই আর্জেন্টিনা সহজভাবে জিতে গিয়েছে। এখন আপনি তো বড় দরকার ছিল যে ভাই আপনি ধরে নিচ্ছেন যে মনস্তাত্ত্বিকভাবে ভেঙে যাওয়ার ফলাফল স্বরূপ আপনার ক্রোয়েশিয়া কোনো শক্ত প্রতিরোধ করে নাই, যেই কারণে সহজভাবে জিতে গেছে। তো এটা হচ্ছে কি অ্যাজাম্পশন, যে মনস্তাত্ত্বিকভাবে ভেঙে যাওয়াটার কারণে ক্রোয়েশিয়া আর্জেন্টিনার এগেনস্টে ফাইট করতে পারে নাই। ঠিক আছে, এই কারণে ধরে নিয়েছেন আর্জেন্টিনা সহজভাবে জিতছে। কিন্তু আপনি খেয়াল করে দেখেন পেনাল্টি খাওয়ার পরেও তারা কতগুলো অ্যাটাক করছে, তার মানে তার মনস্তাত্ত্বিকভাবে ভেঙে পড়ে নাই। এই জন্য আমরা বলতে পারি আর্জেন্টিনা সহজে জয়টা পায় নাই। এটা হচ্ছে কি একটা সুন্দর ডিবেট, যে ডিবেটটা আপনারা কেউ করেন না সহজে, আমি দেখেছি। আমি কি ব্যাপারটা বুঝতে পারলাম আপনাদের সবাই? একটু বলেন তো প্লিজ। জি দাদা। সো যখনই ডিবেট করবেন, কারোর সাথে ডিসকাস করবেন, কখনোই তার কনক্লুশনটাকে ধরে কোনো বকবক করবেন না বা কথা বলবেন না। এটা কিন্তু আপনার জন্য ইন দা লং রানে ক্ষতিকর হয়। সবসময় আপনি বলবেন যে ভাই আপনি যে এই জায়গা থেকে এই সিদ্ধান্তে পৌঁছাইছেন, এই পৌঁছানোর কারণ হচ্ছে ভাই আপনার এইটা, কিন্তু আসলে তাহলে তো এটা দাদা না হয়ে অন্য কিছু হতে পারতো, তাই না? হ্যাঁ বলেন, শুনছি। বলতে চাচ্ছি এখানে তাহলে গিভেন যে পার্টটা হচ্ছে গ্লোবাল ইকোনমি, তাহলে আমি এখানে কনক্লুশনে মানে লিখতে পারি যে অ্যাজাম্পশনে যে গ্লোবাল ইকোনমিতে সবার উপরেই একই রকম প্রভাব পড়ছে না। স্যাংশনটা অনেকের জন্য ভালো হচ্ছে। স্যাংশন কই থেকে? আমি তো কোনো স্যাংশন কিছু লিখি না, আমি লিখছি রাশিয়া ইউক্রেনের টপিকের বাইরে যাওয়া যাবে না। যে আপনাদের মধ্যে যদি গালিগালাজ করি বকাবকি করি, আপনার টপিকের বাইরে চলে যান, এটা হচ্ছে আপনাদের কমন প্রবলেম। একদম টু দি পয়েন্টে থাকতে হবে। এখানে কি কোনো স্যাংশন বলা হয়েছে বলেন তো একটু বুদ্ধি করে? মানে বলতে চাচ্ছি ইমপ্যাক্টটা গ্লোবাল ইকোনমিতে আপনি বলতে চাইলে হবে না, আপনাকে এই টপিকের মধ্যে আসতে হবে আপু। আপনি টপিকের মধ্যে এসে আপনার হচ্ছে, আমি এখানে স্যাংশন তো টানি দেন, আপনি স্যাংশন নিয়ে এলো কোথা থেকে দেখেন? হ্যাঁ, এখানে স্যাংশন ওয়ার্ডটাই নেই। ঠিক আছে, বা আমি আপনাকে বলেছি যে আপু
বিশ্ব অর্থনীতিটা এই রাশিয়া ইউক্রেন যুদ্ধের জন্য একদম ধ্বংস হয়ে গেছে। অতএব এই দুই দেশের উচিত ঐক্যমতে পৌঁছানো, যাতে কি হয় আপনার বিশ্ব অর্থনীতিতে শান্তি ফিরে। তার মানে আপনি এখন বলবেন, হ্যাঁ আপনি তো ধরেই নিয়েছেন যে ভাই এই দুই দেশ চাইলেই বিশ্ব এই যুদ্ধ বন্ধ করতে পারে, কিন্তু ভাই আপনি তো জানেন না আমেরিকা যে নিয়ন্ত্রণ করতেছে। তখন আমি বলবো, আসলে তো আমি ধরে নিছি যে অন্য কোনো পাওয়ার এই যুদ্ধটাকে নিয়ন্ত্রণ করতেছে না। যদি নিয়ন্ত্রণ করে তাহলে তো এই দুই দেশ আর একমতে পৌঁছানোর লাভ নাই, ওই আরেকটা দেশকে পৌঁছাইতে হবে। ব্যাপারটা কি বুঝতে পেরেছেন আপনি? একটু বলেন তো আমাকে আপু। হ্যাঁ, বুঝতে পারছি, কিন্তু আমি জিও পলিটিক্যালি না ভেবে একটু ইকোনমিক্যালি ভাবতে চাচ্ছিলাম। যাই হোক, আপনি এখন যেই পলিটিক্যালি ভাবেন, আপনি মনে রাখবেন, আপনি জিও পলিটিক্যালি ভাবেন, আপনি ইকোনমিক্যালি ভাবেন, যেই টিক্যালি ভাবেন, কোনো টিক্যালিতে কাজ হবে না। এখানে কথা হচ্ছে এটা হলো কনক্রিট সায়েন্সের মতো। ঠিক আছে, আপনার কাছে অনেক কিছু মনে হতে পারে, কিন্তু ওই মনে হওয়াটা আসলে অ্যান্সার হবে না। ঠিক আছে, ওকে। যে এবং তাহলে যখন, হ্যাঁ বলেন। এবং যখন আপনি এই ক্রিটিক্যাল রিজনিং পড়াশোনা করবেন, তখন দেখবেন যে একটা সিঙ্গেল ওয়ার্ডের প্লেসমেন্টে চেঞ্জের কারণে পুরো সেন্টেন্সের মিনিংটাই চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, যেমন দেখেন, আমি একটা উদাহরণ দিই আপনাকে। যেমন দেখেন, অনলি আই লাভ ইউ, আমি বললাম আই অনলি লাভ ইউ। আমি বললাম আই লাভ অনলি ইউ। এই 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 তিনটা বাক্যের মিনিং এ সিগনিফিকেন্ট পার্থক্য আছে। যখন বললাম অনলি আই লাভ ইউ, এর মানে হইল কেবল আমি তোমাকে ভালোবাসি। তাহলে আপনার বাপ মাই কি মানে বানের জলে ভাইসাইছে, আপনার আদর করে না কোনোদিন? ঠিক আছে, তো অনলি আই লাভ ইউ কথাটা মিনিং হচ্ছে কেবলমাত্র আমি তোমার ভালোবাসি, অর্থাৎ আর কেউ তোমার ভালোবাসে না। আর আই অনলি লাভ ইউ এর মানে হচ্ছে আমি তোমারে কেবল ভালোই বাসি, আর কোনো কাজে তোমার লগে আমি নাই, তোমার কোনো দরকারের মধ্যে আমি নাই, তোমার কোনো উপকার আমি আসতে পারবো না, খালি তোমার ভালোবাসতে পারি। আর যখন বললাম আই লাভ অনলি ইউ, এর মানে হলো আমি কেবল তোমারই ভালোবাসি, অন্য কাউরে ভালোবাসি না। তাহলে বলেন, ছেলে যখন প্রস্তাব দিবে কোনটাতে প্রস্তাব দিলে রাজি হতে হবে? বলেন তো বুদ্ধি করে এবার। তৃতীয়টা দাদা। 3 নাম্বারটা। ঠিক আছে, তো এই যে কোনো দাদা- মেয়ে, দাদা হ্যাঁ, এটা বলেন। টাইম অনুযায়ী প্রস্তাবটা নিতে হবে। ইম্পসিবল। এটা 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 হাসির বিষয় না, এটা বুঝতে হবে আপনাকে, এটা ভয়ঙ্কর রকম সেন্সিটিভ ইস্যু। ঠিক আছে, ওকে। সো এটা প্রচুর ঠান্ডা মাথা চিন্তা করতে হবে যে একটা মানুষ যে আমাদের বলতেছে যে এটা এটা অর্থটা কি। ঠিক আছে, এটা এটা কিন্তু বুঝতে হবে, না বুঝলে কিন্তু আমাদের হবে না। ঠিক আছে, সো আর্গুমেন্ট রাইটিং এ কখনো টপিকের বাইরে গিয়ে কোনো কথা বলাই যাবে না। ঠিক আছে, টপিকের মধ্যে দিয়ে কথা বলবেন, দেখবেন যে খুব ভালো মার্ক পাবেন। এবং এডি রিটেনে আমি যেটা ধারণা করি, আমার আর্গুমেন্ট রাইটিং খুব ভালো একটা মার্ক ছিল আউট অফ 35-এ, কারণ আমি ম্যাথ কারেক্ট করছিলাম 4টা 5টার মধ্যে, আর জিকে কারেক্ট করছিলাম মাত্র 4টা না 4.5টা। তাহলে আমি 56তম হয়েছি, কারণ আমার রাইটিং এ ভালো মার্ক ছিল ভগবানের আশীর্বাদে। সো যারা এই 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 আর্গুমেন্ট টোনটা আপনার রাইটিং এ আনতে হবে। ঠিক আছে, এখন এটা কি ব্যাপারটা মোটামুটি বুঝতে পেরেছেন? একটু আমাকে বলেন, ক্লিয়ার করে শুনি। হ্যালো, মোটামুটি বুঝতে পারছি, বেশি বুঝতে পারি নাই। না আমি বেশি বোঝার জন্য কিছু আপনাকে টেমপ্লেট দেবো যেন আপনি পড়তে পারেন। সো দেখেন, এই 42 মিনিট সময় লেগেছে আমার এই একটা ওয়ার্ড বোঝাইতে, যে হোয়াট ইজ অ্যাজাম্পশন। কারণ আর্গুমেন্টের সৃষ্টি হয় হচ্ছে আপনার এই অ্যাজাম্পশন থেকে। ঠিক আছে, দারানী চন্দ্র শিব, দয়া করে অডিও অফ রাখবেন। এগুলো বারবার বলতে হয় কেন? আমি নাম মেনশন করা মানে এটা আপনাকে ইনসাল্ট করে, এটা আপনাকে বুঝতে হবে। ঠিক আছে, যে ভাইয়ার নামটা মেনশন করছে, এই বয়সে এসে আমার নামটা শুনতে হয়েছে। ঠিক আছে, এগুলো নিজ দায়িত্বে করতে হবে, বুঝতে হবে আপনাদেরকে। সো আজকে থেকে আমরা বুঝলাম যে কখনোই কারোর সাথে ডিবেট করার সময় তার সাথে কনক্লুশন টেনে আমরা ডিবেট করব না, প্রথমত। 2, আমরা কখনোই কি বলছেন স্যার, এক্সামে যেহেতু ফর এন্ড এগেইনস্টে বলে, দেখেন ফর এন্ড এগেইনস্টে বললে কিন্তু আপনার কোনো সমস্যা নাই, আপনি ফর এন্ড এগেইনস্টে লিখবেন, ওটা কিন্তু আর্গুমেন্ট না। প্রপার আর্গুমেন্টের কোশ্চেন দিলে কিন্তু আপনাকে ফরম্যাটে লিখতে হবে। সো এটা হচ্ছে আমাদের আর্গুমেন্টের ক্লাস, তাই আমরা আর্গুমেন্টের নিয়ে আলোচনা করব, অন্যটা নিয়ে আলোচনা করব না। ঠিক আছে, টপিক থেকে কখনো ডেভিয়েশন করব না। এখন দেখেন, তার মানে আমরা বুঝতে পারলাম আজকে থেকে কোনো ডিবেটে বা আর্গুমেন্ট রাইটিং এ আমাদের কনক্লুশন নিয়ে কোনো হেডেক নাই। আমাদের হেডেক হচ্ছে গিভেন ফ্যাক্ট থেকে আপনি যে কনক্লুশনে পৌঁছাতে গিয়ে যে অ্যাজাম্পশনটা করেছেন, সেই অ্যাজাম্পশনটা নিয়ে কথা। ঠিক আছে, এখন দেখেন যে কোনো, হ্যাঁ বলেন। হ্যাঁ দাদা, একটা কথা ছিল। আচ্ছা, রাশিয়া ইউক্রেন ওয়ার হ্যাজ ডিস্ট্রয়েড দ্য গ্লোবাল ইকোনমি, এটাও তো দাদা একটা অ্যাজাম্পশন।
তাই না? কারণ দাদা গ্লোবাল ইকোনমি গিভেন ফ্যাক্ট, destroy ক্ষেত্রে ওটা অ্যাজাম্পশন না, যেটা আমি আপনাকে সরাসরি বলে দিচ্ছি ওটাকে বলা হচ্ছে গিভেন ফ্যাক্ট। ওটা অ্যাজাম্পশন কেন হবে ভাই? না, এটার ক্ষেত্রে দাদা গ্লোবাল ইকোনমি ডিস্ট্রয়ের ক্ষেত্রে তো কোভিডও দায়ী এক ক্ষেত্রে। না না না, আমি তো বলেই দিলাম গিভেন ফ্যাক্ট যে এখন আমি তো আচ্ছা, বলতে আচ্ছা। পারি তাহলে তো পৃথিবীর অনেক কিছু আছে যারা কিনা আপনার করতেছে, ডিবেট করতেছে, তাই না? এখানে তো বলে জি, জি। দিলাম ও গ্লোবাল অর্থনীতিকে ধ্বংস করছে, ঠিক আছে? জি দাদা, এখন ধন্যবাদ। আপনি যেটা বলছেন যে কোভিড তো আসতে পারে, ওকে, হ্যাঁ। সেক্ষেত্রে কি হতে হয়? সেক্ষেত্রে কিন্তু ঝামেলা আছে। সেক্ষেত্রে কথাটা একেবারেই চেঞ্জ হয়ে যাবে। কথাটা কিরকম হবে যে রাশিয়া ইউক্রেন ওয়ার হ্যাজ ডিস্ট্রয়েড দ্য গ্লোবাল ইকোনমি, যে রাশিয়া ইউক্রেন যুদ্ধটা পুরো বিশ্বটাকে ধ্বংস করে দিয়েছে। সো দিস ওয়ার শুড বি স্টপ, তাই এই যুদ্ধটা বন্ধ করা উচিত। সেক্ষেত্রে আমি বলতাম যে নো আদার ফ্যাক্টর ইজ ডিস্ট্রয়িং দ্য গ্লোবাল ইকোনমি, যদি আমি ধরে নেই যে অন্য কোনো ফ্যাক্টর নাই যা কিনা বিশ্বকে অর্থনীতিকে ধ্বংস করছে, তাহলে বলতে পারতাম যে হ্যাঁ রাশিয়া ইউক্রেনটা ফ্যাক্ট। সেক্ষেত্রে কোভিড কে টেনে এনে আপনি আলোচনাটাকে বড় করতে পারতেন, ঠিক আছে? বিষয়টা জি বুঝতে দাদা, পেরেছেন? ধন্যবাদ দাদা। কথাগুলো কিন্তু টেকনিক্যাল, ঠিক আছে? অনেকে বিভিন্ন গ্রুপে গিয়ে বলেন কি যে এর কোর্সে কোনো আউটলাইন পাই না। আপনি আউটলাইন কেন কিভাবে পাবেন? কারণ এগুলো আমাদের বর্তমান দেশের টপিকে এগুলো পড়ানোই হয় না, ঠিক আছে? আমাদের হলো পড়ানো হয় যে এখন যেটা পড়াবো সেটা পড়ানো হয়। দেখেন আপনারা বিভিন্ন গ্রুপে গালিগালাজ করেন, তো তাই মধ্যে মধ্যে একটু কথাগুলো বলতে বাধ্য হই। এই যে এগুলো পড়া হয় যে একটি ফোকাস রাইটিং, একটি আর্গুমেন্ট রাইটিং, একটি ইন্ট্রোডাকশন থাকে, একটি বডি থাকে, তারপর হচ্ছে একটি কনক্লুশন থাকে, আপনাদের যে এগুলো পড়ানো হয় বেশি বেশি, ঠিক আছে? সো আপনারা হচ্ছে এগুলো পড়ে অভ্যস্ত। আপনারা এই পড়াগুলা যে বকবকটা করলাম 1.5 ঘন্টা সময় নিয়ে, আপনারা এই বকবকগুলোর সাথে খুব একটা অভ্যস্ত না। এই কারণে আপনাদের কাছে মনে হয় যে জিনিসগুলো নতুন, এগুলো কি পড়াইতেছে, আউটলাইন কিছুই নাই। আপনি যদি পড়তে চান, যদি আপনি বলেন যে শুনুন ভাই জিনিসগুলো আমি জানতে চাই ব্যক্তিগতভাবে, আমি আই এম সাজেস্টিং এ বুক নেমড হচ্ছে আপনার কি বলে এটাকে, নেমটা হচ্ছে গিয়ে, জাস্ট এ সেকেন্ড প্লিজ, নেমটা হচ্ছে গিয়ে পাওয়ার স্কোর ক্রিটিক্যাল রিজনিং। এটা হয়তো নেটে খুঁজলে পিডিএফ পেয়ে যেতে পারেন, বা নীলক্ষেতে গেলে আপনি পাবেন, ঠিক আছে? দয়া করে আমাকে ডিমান্ড করে বসেন না ভাই, পিডিএফটা দয়া করে গ্রুপে দিয়ে দিন, নিজ দায়িত্বে খুঁজে নেবেন, ঠিক আছে? আপনাকে ওয়েব ব্রাউজিংটা কেউ শিখায় নাই, আপনি নিজ দায়িত্বে শিখছেন। আচ্ছা, তো ওই বইগুলো পড়লে আপনি হচ্ছে এইগুলো পাবেন, এই যে অ্যাজাম্পশন অ্যানালাইসিস, কনক্লুশন অ্যানালাইসিস, এগুলো বুঝতে পারবেন। আমি জাস্ট ওখান থেকে একটা ছোট্ট আলোচনা করলাম আপনাদের সাথে, ঠিক আছে? এখন একটা যে কোনো রাইটিং এর, হ্যাঁ কি বললেন বুঝি নাই। স্যার পাওয়ার স্কোর ক্রিটিক্যাল রিজনিং, এটার কোনো অথর আছে স্পেসিফিক্যালি? এটা মনে হয় একটা বই, মানে এটা একটা হচ্ছে একটা কি বলে কোম্পানি টাইপ থেকে বের করা বই, ডিরেক্টলি অথরকে ওরা আপনারা খুব একটা হাইলাইট করে না, নামটা মনে নেই, আপনি এটা লিখলে পেয়ে যাবেন, ঠিক আছে? ওকে, ধন্যবাদ স্যার। এবার দেখেন ইন্ট্রোডাকশন, বডি, যে কোনো রাইটিং এর 3টা পার্ট, ইন্ট্রোডাকশন, বডি, কনক্লুশন, যে কোনো রাইটিং এর 3টা পার্ট থাকতে হবে, ঠিক আছে? তো এখন চেঞ্জটা হয় কোথায় গিয়ে, বা টপিকের উপর ভিত্তি করে এই বডি পার্টে গিয়ে। এই বডি পার্টে গিয়ে আমরা হইতেছে আপনার কি করি, এই চেঞ্জ গুলা করি। কিরকম চেঞ্জ গুলা করি? যেমন আর্গুমেন্ট রাইটিং এ বডি পার্টে গিয়ে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে বডি পার্টে গিয়ে আমরা কয়েকটা পার্ট আনি। সেটা কি? একটা হচ্ছে অ্যাজাম্পশনকে আমরা অ্যাটাক করব। আই রিপিট, আর্গুমেন্ট রাইটিং এ বডিতে গিয়ে আমরা প্রথমে কি করব, অ্যাজাম্পশনকে অ্যাটাক করব, এটা একটা প্যারা হবে। তো অ্যাজাম্পশন যখন অ্যাটাক করবেন তখন হচ্ছে আপনার কনক্লুশনটা অটোমেটিক্যালি উইক হয়ে যাবে, তাই আপনি কনক্লুশনকে অ্যাটাক করবেন, ঠিক আছে? এবার কনক্লুশনকে অ্যাটাক করার পর যেটা হবে সেটা হচ্ছে যে অথর যা বলতেছে যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য দুই পক্ষের একমত আসা উচিত, এই জিনিসটা একেবারে আপনার হয়ে যাবে, কি বলে, নালিফাই হয়ে যাবে, এর কোনো ভিত্তি নেই। কিন্তু এটা তো সত্যি কথা, দুই দেশকে একত্রে আসতে হবে। তাই এই পর্যায়ে এসে আমরা মূলত অথরকে সাপোর্ট করব। সো আমরা কি লিখবো? সাপোর্টিভ স্টেটমেন্ট দিব যে না ঠিক আছে, অথর দুই দেশকেও আসলে এক যে আসতে হবে, এই কথাটাও মোটামুটি ঠিক, এটাকে আমরা আসলে মানে করা যাবে না, বাদ দেওয়া যাবে না, ঠিক আছে? আমরা লিখতে পারি কি, সাপোর্টিভ স্টেটমেন্ট ফর কনক্লুশন লিখতে পারি, একটু গুছিয়ে দিলে, ঠিক আছে? এরপরে আমরা কি করব? ফাইনালি আমরা যে কাজটা করব সেটা হচ্ছে গিয়ে কি, আমরা হচ্ছে একটা আনসার্টেনিটির দিকে পৌঁছাবো, ঠিক আছে? আমরা হচ্ছে এই প্যারাটা আসলে নামকরণ করাটা কঠিন, ঠিক আছে? এটা বলতে পারেন যে সলিডিফাই ইওর কগনিজেন্স, মানে তুমি তোমার
যেটা নলেজ সেটাকেই তুমি আরো শক্তিশালী করে তোলো, ব্যাপারটা হচ্ছে এইরকম, ঠিক আছে? তো সাকসেসফুল আর্গুমেন্ট রাইটিং এ 6টা পার্ট থাকে। একটা হচ্ছে গিয়ে কি ইন্ট্রোডাকশন, আর লাস্টে হচ্ছে গিয়ে আপনার বেসিক্যালি কনক্লুশন, ঠিক আছে? আর বডি পার্টে গিয়ে হচ্ছে আপনার এই 4টা পার্ট থাকবে। একটা হচ্ছে অ্যাজাম্পশন অ্যাটাক, তারপরে হচ্ছে কনক্লুশন অ্যাটাক। অনেকে আবার বলবেন ভাইয়া প্যারার নাম দিব কিনা, ঠিক আছে, প্যারা শুরু করার সময় একটু স্পেস দিব কিনা, তারপর হচ্ছে হ্যান করব কিনা, ত্যান করব কিনা। দয়া করে এই প্রশ্নগুলো করে আবার আমার ধমক খায়েন না, ঠিক আছে? ওটা আপনার নিজ দায়িত্বে যা মন চায় তা করেন, এখনকার যুগে কেউ আর প্যারা দিয়ে লেখে না, ঠিক আছে? তো এই হলো 6টা পার্টে আমরা সাধারণত একটা সাকসেসফুল আর্গুমেন্ট লিখে থাকি। এবং ফর ইউর কাইন্ড ইনফরমেশন, এখানে দয়া করে অনেক লিখবো এই চিন্তাই করা যাবে না। কেন করা যাবে না আমি একটু বলে দিই। ইন্ট্রোডাকশনে 3টা বা 4টা বাক্য লিখবেন, শেষ। কনক্লুশনে 2টা বা 3টা বাক্য লিখবেন, শেষ। অ্যাজাম্পশন অ্যাটাক করতে গিয়ে আপনি এখানে 3টা বাক্য লেখেন, এর বেশি লেখার দরকার নাই। কনক্লুশন অ্যাটাক করতে গিয়ে আপনি এখানে 2টা বাক্য লেখেন, শেষ হয়ে যাবে, ঠিক আছে? তারপর সাপোর্টিভ স্টেটমেন্টে গিয়ে আপনি এখানে 2টা বা 3টা বাক্য লেখেন, হয়ে যাবে, ঠিক আছে? আপনার এটাকে সলিডিফাই করতে গিয়ে আপনি 2টা বা 3টা বাক্য লেখেন, হয়ে যাবে, এইরকম। তার মানে এখানে যদি 3টা বাক্য দেন, 3 3 6 আর 2 হচ্ছে 8 10 11 12 13 14, মানে 16 থেকে 18টা, মানে 16 থেকে 17টা সেন্টেন্সের মধ্যে আপনার পুরো শেষ করে ফেলবেন, আপনি আপনার আর্গুমেন্ট রাইটিং শেষ করে ফেলবেন। তো আমি বেসিক্যালি ব্যক্তিগতভাবে এতগুলো বাক্য লিখাও পছন্দ করি না। আমি চেষ্টা করি কি জানেন, সর্বোচ্চ 15 বাক্যের মধ্যে আর্গুমেন্ট রাইটিং শেষ করে ফেলতে, ঠিক আছে? আমার একটা বদ অভ্যাস আছে, আমি ব্যক্তিগতভাবে এই অভ্যাসটা ফলো করি। যত পারা যায় কম লেখা, যত পারা যায় কম লেখা। কিন্তু আমার এই এক একটা ওয়ার্ড, এক একটা সেন্টেন্সের ওয়ার্ডকেই আমি একদম মানে ডায়মন্ডের মতো ভ্যালুয়েশন করি, ঠিক আছে? এখন কিভাবে ভ্যালুয়েশনটা করি সেটা আমরা দেখবো। যে চ্যাট বক্সে একজন অলরেডি পাওয়ার স্কোর বইয়ের পিডিএফটা দিয়ে দিয়েছেন, থ্যাংক ইউ ভেরি মাচ ভাই। উত্তম কুমার, আপনি কি সেই উত্তম কুমার, মানে এই আমাদের জিসির মোডের উত্তম ভাই নাকি? আপনি কে ভাই? না দাদা, না দাদা, আমি প্রিপারেশন নিচ্ছি। আইবিএ প্রিপারেশন নিচ্ছেন নাকি? না দাদা, আমি ব্যাংক প্রিপারেশন নিচ্ছি। আচ্ছা, সমস্যা, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা দয়া করে লাগলে নামায় নিতে পারেন, ঠিক আছে? শুনেন, আপনারা যতক্ষণ পর্যন্ত অ্যাক্টিভ হবেন না ততক্ষণ পর্যন্ত আপনি পড়াশোনায় কোনো মজাই পাবেন না। আপনি দেখবেন আমি 1 ঘন্টা পড়াই, 2 ঘন্টা পড়াই, আমি একই ফ্লোতে পড়াই। কারণ কি জানেন, জিনিসটা পড়াইতে আমি খুব এনজয় করি, কারণ আমি খুব মজা করে জিনিসটা শিখি। এই শেখার আগ্রহটা আমাদের দেশের ছেলে মেয়েদের মধ্যে খুবই কম, এবং এই কারণে আমি সবচেয়ে বেশি মেজাজ গরম করি আপনাদের উপরে। আপনি আগ্রহ নিয়ে বসেন, দেখবেন যে আপনি জিনিসটা শিখতে পারতেছেন খুব সহজে এবং মজা পাচ্ছেন। যেমন একটা উদাহরণ দিই আমার ব্যক্তিগত লাইফ থেকে, যদি আমি ক্লাসে খুব বেশি ব্যক্তিগত কথাবার্তা শেয়ার করি না এখন আর। আজকে আমাদের অফিসে আমাদের ডিসেম্বর মাসে বেসিক্যালি আমাদের ক্লোজিং এ কাজ করতে হয়। তো যেহেতু আমি একটা বড় একটা লোন সেকশনে কাজ করি, ঠিক আছে, আমাদের ইন্টারনাল লোন সেকশনে আমাকে কাজ করতে হয়, মানে বাংলাদেশ ব্যাংকের যে হাউস বিল্ডিং লোন গুলো দেওয়া হয় ওই জায়গাতে মূলত আমাকে কাজ করতে হয়। এক একটা লোনের সাইজ ধরেন ভাই কোটি কোটি টাকার লোন। তো আমি যেহেতু নতুন ঢুকেছি, আমার স্যার আমাকে বলতেছে যে আপনি যদি করতে চান, চলে যেতে চান, চলে যান, আমরা লেট সেটিংটা করবো। তো আমি জানি যে আমি কিছু পারবো না কাজ করতে, ঠিক আছে, বাট আমি তারপরে বসেছিলাম। কেন বসেছিলাম? যে কাজটা আমাকে দেখতে হবে, জানতে হবে। আমি তখন স্যার কাজ করতেছে, আমি স্যারকে একটু একটু করে ফাঁকে ফাঁকে জিজ্ঞেস করে করে কাজটা জানার চেষ্টা করতেছি। এটা কিন্তু একটা মজা। এই মানুষের অনেক রকম শখ থাকে, যে কেউ বই পড়ে, কেউ প্রেম পড়ে, ঠিক আছে, কেউ অবৈধ সম্পর্ক করে, অনেকের অনেক রকম শখ থাকে। জানার একটা শখ থাকা উচিত, যে আমি জিনিসটা জানতে চাই। তো আমি জিনিসটা জানতেছি, এবং আমি বললাম যে স্যার তাহলে এই ক্লোজিং এর কাজটা চলতেছে, কালকের দিনের কাজটা স্যার আমি একা নিজে করতে চাই, আপনি আমাকে হেল্প করবেন। এই যে একটা করতেছেন, দেখবেন যে আপনি পারতেছেন খুব ভালো করে, ঠিক আছে। তো এই আগ্রহটা আপনাদের এই জেনারেশনে খুব কম, কারণ আপনারা সব হচ্ছে রেডিমেড চান, ঠিক আছে। এই রেডিমেড চাওয়াটা দয়া করে হচ্ছে বাদ দিয়ে দিবেন, ঠিক আছে। এখন দেখেন এই 6টা পার্টে আপনি কিভাবে লিখবেন এই নিয়ে আমরা একটু বকবক করব, ঠিক আছে। তো এই নিয়ে বকবক করতে গিয়ে আমরা একটু দেখে আসেন পারি কিনা। অনেককেই যদি বলা হয় যে ভাই তুমি একটু কষ্ট করে এটা কাজ করো দেখি, এই পার্টের ইন্ট্রোডাকশনটা লেখো দেখি। তো আপনাদের সাধারণত যে ইন্ট্রোডাকশন গুলো আমরা পাই মানে এই টপিক গুলোতে আর্গুমেন্টে, সেটা হচ্ছে এরকম যে সবচেয়ে কমন যে ওয়ার্ডটা, যে রিসেন্টলি, সাম্প্রতিক সময়, ঠিক আছে। তারপর কি করেন যে রাশিয়া
ইউক্রেন ওয়ার হ্যাজ destroyed এই destroyed লিখে বলেন হাই হাই এ তো লাইনে যা দেওয়া আছে আমি তাই হুবহু লিখে দিয়েছি, তখন বলো যে না 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 ড্যামেজ লিখে দিলাম, হ্যাজ ড্যামেজড দা গ্লোবাল ইকোনমি, এবং এইটুকু লিখে আপনারা ভাবেন যে বাহ একটু চেঞ্জ তো করছি, তাই না? আমি আপনাকে ইনসাল্ট করছি না, আপনারা অনেকেই কাজগুলো করেন, আমি দেখেছি, দেখে আমি বলছি। তারপর কি লিখেন যে দা হোল ওয়ার্ল্ড, ঠিক আছে, নাও, তারপরে ইজ লিখতে ভুলে যান, তখন আবার কেটে কি করেন, ইজ নাও ফেসিং এ বিগ ক্রাইসিস, ঠিক আছে। তারপর কি লেখেন যে মেনি এক্সপার্টস আর সাজেস্টিং, ঠিক আছে, রেমেডিস, ঠিক আছে, টু ওভারকাম দিস প্রবলেম। ওকে, এই যে দেখেন আপনারা এই ধরনের লেখেন, দেখেন দিস প্রবলেম, ঠিক আছে। বাট ঠিক আছে, তারপরে কি যে আই এগ্রি উইথ দ্য ফ্যাক্ট দ্যাট বোথ নেশনস should reach, ঠিক আছে, an accord to stop this war so that we can see a stable global economy, ঠিক আছে। আর কনক্লুশনের কমন লাইন হচ্ছে যে ফাইনালি we can say that, এই যে আপনাদের পিও লাইন, গভর্নমেন্ট শুড টেক সাম নেসেসারি স্টেপস টু কন্ট্রোল দিস প্রবলেম। বলেন তো ভাই, এই যে এই ধরনের লেখা লেখেন না আপনারা পরীক্ষার খাতা, দেখেন তো ঠিক আছে কিনা আমার কথাটা? জি দাদা, হ্যাঁ দাদা, এভাবে লিখি। এইভাবে কিন্তু লেখেন, লিখে তারপর কি করেন জানেন, রাগ করেন না, আমি খুব খারাপ লোক তো, কিন্তু খারাপ লোক মনে রাখবেন যে এই খারাপ লোকগুলা যা কয় তা সত্যি কথা সরাসরি করে দেয়, কোনো ব্যান ব্যান করে না এরা। এইগুলো লিখে আপনারা পরীক্ষার হলে গিয়ে, সরি, এই ফেসবুকে এসে পোস্ট করেন যে দাদা 5 ম্যাথ মোটামুটি রাইটিং লিখেছি, কোনো এনি হোপ, আপনারা এগুলো ফেসবুকে পোস্ট করেন এই পোস্টগুলো, তারপরে বলেন তো একটু, হ্যাঁ করেন কিন্তু আপনার এই পোস্টগুলো দেখেন, ঠিক আছে। এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে, মনে রাখবেন এক একটা ওয়ার্ড হচ্ছে পিচ অফ ডায়মন্ড বিলিভ করতে হবে, যে দ্য ওয়ে ইউ আর রাইটিং, দ্য ওয়ে ইউ আর অ্যাডপ্টিং দ্য সেন্টেন্স স্ট্রাকচারস, প্রত্যেকটা জিনিসকে মনে করতে হবে যে এরা হচ্ছে গিয়ে এক একটা আপনার কি দামি দামি হীরার টুকরা, এরকম গতানুগতিক গদ্যভাবে লিখে ফেললে হবে না, মূল্যবান ভাবতে হবে, ঠিক আছে। সো এই লেখাগুলোকে আমি ব্যক্তিগতভাবে বলি যে ডিরেক্টলি এ নো, এই ধরনের লেখা আপনার লেখাই যাবে না, ঠিক আছে। এই ধরনের লেখা লিখে আপনার হচ্ছে আলটিমেটলি লেখার মান নষ্ট করেন, এবং স্যার বুঝে যায় যে ওকে 10-এর মধ্যে দিতে হবে হচ্ছে আমার 5। এই জায়গা থেকে সরে আসেন। এখন আপনি বলতে পারেন যে ভাই এইরকম লেখা লিখে তো নাকি টিকতেছে না, অবশ্যই টিকতেছে, আমার কোনো না নাই। আপনি যদি ওই রকম লেখা লিখে টিকতে পারবেন ভাবেন, এবং আসলেই যদি টিকেন তো আমার কোনো সমস্যা নাই, তাহলে এই কোর্সটা আপনার জন্য না। বাট আপনি যদি চেয়ে থাকেন যে ইউ ওয়ান্ট টু অ্যাডভান্স ইয়োরসেলফ, ঠিক আছে, উইথ সাম ডিফারেন্ট আন্ডারস্ট্যান্ডিং, দেন আপনি নতুন কিছু শিখেন। আমি বলবো না যে এটা লিখে আপনি চান্স পাবেন না, এটা আমি কখনোই ক্লেম করবো না, ঠিক আছে। কিন্তু আমি একটু ভিন্নভাবে লিখবো, আমি খুব কম লিখবো, মেপে লিখবো, যেটা আমার কাজে লাগে। তো আমাদের লেখাটা আসলে কিরকম হওয়া উচিত এটা আমরা একটু দেখি, ঠিক আছে। আমরা কি বলেছি যে ইন্ট্রোডাকশনে ভাই আপনি 3টা বা 4টা বাক্য লিখবেন। কি কি লিখবেন আসেন আমরা এক এক করে দেখি। নাম্বার 1 কি লিখতে পারি, আমরা লিখতে পারি যে the given argument, ঠিক আছে, portrays, sorry বানানটা ভুল লিখছি, portrays a situation claiming, ঠিক আছে, that blah 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 blah, এটা হচ্ছে এটা আমার একটা বাক্য শেষ। The given argument portrays a situation claiming that blah 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 blah, এই blah blah এর মধ্যে কি হবে, ওই given ফ্যাক্টটাকে আপনি টেকনিক্যালি বসায় দিবেন, ঠিক আছে। এটা গেল 1 নম্বর বাক্য। নাম্বার 2 এ কি হবে, আমরা লিখবো stated in this way, এটা বেসিক্যালি আমি একটাতে কপি করেছিলাম, তারপর নিজে ঘুরে পেঁচে অন্যরকম বানায় ফেলাইছি আর কি। Stated in this way, the argument fails to take many pivotal factors into
consideration for which no transparent evidence is provided. এইভাবে উল্লেখ করার মাধ্যমে এই আর্গুমেন্টটা অনেকগুলো গুরুত্বপূর্ণ ফ্যাক্টরকে বিবেচনায় আনতে ব্যর্থ হয়েছে, যেগুলোর জন্য কোনো স্বচ্ছ প্রমাণাদি বা দলিলাদি আপনার দেওয়া হয় নাই। সেকেন্ড সেন্টেন্স শেষ। 3 নম্বর সেন্টেন্স, মোর ওভার, খুব কম লিখবেন, আমি বেশি লেখাটা অপছন্দ করি ব্যক্তিগতভাবে, ঠিক আছে। মোর ওভার, ঠিক আছে, the assumption of the argument, আমি কিন্তু অনেকবার আর্গুমেন্ট লিখতেছি, আমি প্রথম আর্গুমেন্টটাকে আমি লিখে দিতে পারি যে স্টেটমেন্ট লিখে দিলাম মনে করেন, the assumption of the argument primarily relies on, যদি একটা assumption হয় তাহলে an assumption, ঠিক আছে, আর একাধিক হলে assumptions লিখবেন, ওকে। primarily relies on an assumption, ঠিক আছে। এছাড়াও এই আর্গুমেন্টের অ্যাজাম্পশনটা এই আর্গুমেন্টের অ্যাজাম্পশনের উপর নির্ভর করে, ঠিক আছে, based on some blanket assertions. Blanket assertion মানে কি, হিডেন কিছু লজিক যেগুলো আপনার ডিরেক্টলি মেনশন করা নাই, ঠিক আছে। সো কি লিখলাম যে moreover the assumption of the argument primarily relies on some assumptions based on some blanket assertions, ঠিক আছে, ওকে। এবার আমি এখানে লিখবো সেমিকোলন দিয়ে consequently, ঠিক আছে, its conclusion remain fallacious and open for debate. শেষ। এটা হচ্ছে কি আমার একটা সাকসেসফুল আর্গুমেন্ট বানানোর জন্য ইউ ক্যান সে হোয়াট, একটা টেমপ্লেট, আর্গুমেন্ট রাইটিং এর টেমপ্লেট, ঠিক আছে। মানে এই পুরো টেমপ্লেটটা আমি মনে করেন কপি রাখতে পারি, মুখস্থ রাখতে পারি। ব্যক্তিগতভাবে আমি ওখানে একটা কপি করে লিখি না, আমি এক এক সময় এক একভাবে লিখি। এখানে আগের ব্যাচের কেউ থাকলে দেখবেন যে কেউ চেঞ্জ পাচ্ছেন, আমি কখনোই হুবহু লিখি না, এটা আমার একটা বদ অভ্যাস, ছোটবেলা থেকে অভ্যাসটা আমার। তো আমি যদি বলি যে এই আর্গুমেন্টটাকে আমরা নিজেরা বানাবো, আমি মনে করেন পুরো জিনিসটাকে একটা একটা প্যারার মধ্যে নিয়ে আসতেছি, এই দেখেন, তাহলে বুঝতে পারবেন, কোনো সমস্যা নাই। এই যে শেষ, ঠিক আছে। তাহলে একটু দাঁড়ান, জাস্ট এ সেকেন্ড প্লিজ। এই যে আমার এটা হচ্ছে কি ফাইনাল আউটপুট, ঠিক আছে। তো ফাইনাল আউটপুটে কি আমরা কি বলেছিলাম যে আপনাদেরকে হচ্ছে ওই ব্ল্যাঙ্ক স্পেসে গিভেন ফ্যাক্টটা সরাসরি একটু ঘুরে পেঁচায় লিখতে, যে রাশিয়া ইউক্রেন ওয়ার গ্লোবাল অর্থনীতিটাকে ধ্বংস করে দিয়েছে। তো আমি লিখবো দ্য গিভেন স্টেটমেন্ট পোর্ট্রেস এ সিচুয়েশন ক্লেমিং দ্যাট, আমরা লিখবো যে ক্লেমিং দ্যাট দিয়ে লিখবো যে দ্য রাশিয়া ইউক্রেন ওয়ার হ্যাজ shattered our global economy. এই যে লিখে দিলাম, শেষ, ঠিক আছে। দ্যাটস ইট, স্যার খুশি হয়ে গেল, কারণ স্যার আপনার লেখা দেখে বুঝবে যে এই ছেলে পারে, তার যে ওয়ার্ড চয়েস। দেখেন এবার কত স্ট্যান্ডার্ড একটা ইন্ট্রোডাকশন পাইছেন। The given statement portrays a situation claiming that the Russia-Ukraine war has shattered our global economy. Stated in this way, the argument fails to take many pivotal factors into consideration for which no transparent evidence is provided. Moreover, the assumption of the argument primarily relies on an assumption. এখানে একটু ভুল হয়েছে, moreover এখানে এই জিনিসটা বাদ যাবে, the argument হবে, ঠিক আছে, একটু ভুল করেছি। The argument primarily relies on an assumption based on some blanket assertions. Consequently, its conclusion remain fallacious and open for debate. এটা কেন একটা স্ট্যান্ডার্ড স্টার্নিং, আমি একটু বুঝিয়ে দিচ্ছি। এই দেখেন, এই কিছু ওয়ার্ড চয়েস আছে যেগুলো বলে দেয় যে না, ওর গিভেন স্টেটমেন্ট সুন্দর একটা ওয়ার্ড চয়েস। তারপর যেমন ধরেন এই যে আপনার পোর্ট্রেস, ঠিক আছে, তারপরে যে ক্লেইমিং, মানে এগুলো হচ্ছে আর্গুমেন্ট রাইটিং এর মানে সুন্দর সুন্দর ওয়ার্ড, ঠিক আছে।
এই যে আর্গুমেন্ট, এই ওয়ার্ড গুলো হচ্ছে স্যাররা পছন্দ করে, ঠিক আছে, দেখলেই বুঝে। এই যে পাইভোটাল ফ্যাক্টরস, ঠিক আছে, তারপর হচ্ছে ট্রান্সপারেন্ট এভিডেন্স, এগুলো স্যার দেখলেই বুঝবে যে এই ছেলে ডিবেট করে বা আর্গুমেন্ট নিয়ে কাজ করে। এই যে ব্ল্যাঙ্কেট অ্যাজারশন, ঠিক আছে, এগুলো হচ্ছে গিয়ে সেই ধরনের ওয়ার্ড যেগুলো দেখে স্যাররা বুঝবে যে না, ওর আর্গুমেন্ট রাইটিং সম্পর্কে একটা ভালো কনসেপ্ট আছে। ব্যাপারটা সবাই বুঝতেছেন? জি দাদা। আচ্ছা, গেল। কি বলেছেন, এটা কি দাদা আইএলটিএস রাইটিং টাস্ক 2 তে ইউজ করতে পারবো? এই যে আপনারা কিন্তু আবার সেই ফরম্যাটের মধ্যে চলে গেছেন, দেখছেন, এটা হলো প্রবলেম আপনাদের। এই ফরম্যাটটা দেখেন, আমার 1000 স্টুডেন্ট এখন দেখবে, এখন আপনি যদি একই ফরম্যাট ইউজ করেন তাহলে তো প্রবলেম হয়ে যাবে। কখনোই ফরম্যাটেড কিছু লিখবেন না, ইটস জাস্ট এন ডেমো, যে ভাই আপনি এটা লিখেন। এবং সত্যি বলতে গেলে আমি এইভাবেই লিখি, যে খুব মেপে মেপে। এখন আমি আপনাকে 3টা বাক্যে দেখালাম, এখন ব্যাপারটা হচ্ছে আমি আপনাকে কিছু টেমপ্লেট দিব নেট থেকে কালেক্ট করা, সেখান থেকে আপনি নিজে একটা টেমপ্লেট তৈরি করবেন। টেমপ্লেট তৈরি করে আমাকে পিডিএফটা শেয়ার করবেন, দেন আমি দেখবো কিরকম লাগে আমার কাছে দেখতে, ঠিক আছে? সো এটা জাস্ট হচ্ছে একটা বিগিনিং। আপনার ওয়ার্ড চয়েস, এখানে একটা ভ্যারিয়েশন পাওয়া যাচ্ছে, আপনার সেন্টেন্স স্ট্রাকচারে একটা ভ্যারিয়েশন পাওয়া যাচ্ছে, ঠিক আছে? তারপর হচ্ছে আপনি এই যে কনক্লুশন ওয়ার্ডটা এনেছেন, তারপরে হচ্ছে অ্যাজাম্পশন ওয়ার্ডটা এনেছেন, স্যার বুঝতেছে যে না আর্গুমেন্ট রাইটিং নিয়ে আপনার ভালো দক্ষতা আছে। সো দিস ইজ হাউ আমরা হচ্ছে রাইটিং এ এন্টার করতে পারি, যে না ভালো একটা রাইটিং তৈরি করতে হয় কিভাবে। মূলত ভালো একটা রাইটিং তৈরি করার জন্য ওইটা হচ্ছে এইটাই, আর কিছু না। বুঝতে পারলাম ব্যাপারটা আমরা সবাই? টিএস অন্য প্লিজ। জি দাদা, বুঝতে পারছি। আচ্ছা, এখন আমি কিন্তু বলছিলাম যে ইন্ট্রোডাকশনে আমরা 3টা বা 4টা বাক্য লিখবো, আমরা 3 বাক্যটাকে মধ্যেই শেষ করে দিলাম। এখন একজন বলেছেন থ্যাংক ইউ ধরে ধরে সব বোঝানোর জন্য। আমরা যেই ফোকাস রাইটিং এর ক্লাসগুলো দিব, ট্রান্সলেশনের ক্লাসগুলো দিব, প্রত্যেকটা জিনিস আপনাদেরকে স্টেপ বাই স্টেপ ধরে ধরে বুঝাবো, ঠিক আছে? কিন্তু কথা হলো একটাই, কখনোই টপিকের বাইরে গিয়ে কোনো আলোচনা করবেন না, আলোচনা করলে সময় নষ্ট হবে, ঠিক আছে? তো এখন দেখেন, আপনি কিন্তু বুঝলেন যে কিভাবে একটা আর্গুমেন্টের শুরু হয়, ঠিক আছে? এখন একটা জিনিস দেখাই আপনাকে, দেখেন আমি একটু এই ডক ফাইলটা আপাতত আমি একটু করতেছি, বন্ধ করতেছি, ঠিক আছে? এই ডক ফাইলটা বন্ধ করে আমি এখন যেই কাজটা করব, একটু বসেন, আমি একটু কাজ করে নেই। আমি আরেকটা ফাইল ওপেন করব, আমি 2টা ফাইলই আপনাদেরকে দিয়ে দেবো, টেনশন করার কোনো কারণ নাই, ঠিক আছে? এবার দেখেন আমি একটা আর্গুমেন্ট ফাইল ওপেন করতেছি, জাস্ট এ সেকেন্ড প্লিজ। ওকে, এই যে দেখেন, এই যে আমি বকবক করছি না ততক্ষণ ধরে, এই পুরো বকবকটার মধ্যে হচ্ছে আপনারা কি দেখতে পাচ্ছেন একটা সবুজ কালারের, দেখতে পাচ্ছেন? জি দাদা, দেখতে পাচ্ছি। ওকে, এই যে এতক্ষণ যে বকবক করছি না, এই যে দেখেন অ্যাজাম্পশন বকবক করে, ঠিক আছে, আপনার হচ্ছে এই যে বকবক 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 করে করে এখানে যে টপিকটা আছে সোশ্যাল মিডিয়া নিয়ে, এটা হচ্ছে আমার আইবি এর 54 ব্যাচের প্রশ্নের থেকে নিয়েছিলাম, মানে এরকম একটা টপিক আসছিল, ঠিক আছে, হুবহু এরকম আসে নাই। এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন, ইন্ট্রোডাকশন অংশে আমরা 3-4টি বাক্য নিব। আমরা পরীক্ষককে প্রথমেই বুঝিয়ে দেব যে আপনার দক্ষতা কতটা এই ধরনের লেখায়, ঠিক আছে? আচ্ছা, তারপর এই যে দেখেন এখানে 3টা বাক্য দিছি, তো ওই বাক্যগুলোর সাথে এখন অনেকটাই মিল পাবেন, আবার কিছু ডিফারেন্সও পাবেন। এই যে তারপর ইন্ট্রোডাকশন তৈরি করছি, দেখছেন? এই যে আমরা আমাদের আলোচনাটা মূলত এই পর্যন্ত আসছে, বুঝতে পারছেন ব্যাপারটা? হ্যালো, জি দাদা, বুঝতে পারছি। এখন আমরা কিন্তু বলেছিলাম যে 6টা পার্ট থাকবে। এই যে দেখেন এই 6টা পার্ট কিন্তু এখানেও দিয়েছি, দেখেন ইন্ট্রোডাকশন, অ্যাজাম্পশন অ্যাটাক, কনক্লুশন অ্যাটাক, সাপোর্টিভ স্টেটমেন্ট, ফাইনাল স্টেটমেন্ট, আর হচ্ছে কনক্লুশন। বুঝতে পারছেন না ব্যাপারটা? একটু বলেন তো। জি দাদা। বুঝতে পেরেছেন? আচ্ছা, একটু দাঁড়ান, এই ছেলে মেয়েরা খালি পোস্টের মধ্যে এসে কি কমেন্ট করে আমি বুঝি না, ঠিক আছে? একজন কি বলতেছে, ইনকারেক্ট মিটিং পাসওয়ার্ড। আপনি মিটিং পাসওয়ার্ড ঠিক মতো না দিলে হইব কেমনে, ঠিক আছে? কি করবো এখন বলেন তো দেখি, আমি আমার মাথায় জিনিসগুলো ধরে না, ঠিক আছে? এদেরকে আমি বুঝতে পারি না যে পাসওয়ার্ড 150 জন লোক আপনার
ক্লাস করতেছে কিন্তু একই পাসওয়ার্ড দিয়ে, তাহলে এটা হাউ ক্যান ইট বি ইনকারেক্ট? আপনি বলেন দেখি বুদ্ধি করে, নিশ্চয়ই টাইপ করতে ভুল করছেন, আমি রাইট? পাসওয়ার্ডই তো লাগে না স্যার। না না, উনি হয়তো পাসওয়ার্ড দিয়ে ঢুকবেন না। আপনি আমার একটা কথা জিনিস বলেন, আমি যদি আপনাকে ইনকারেক্ট পাসওয়ার্ড দেই তাহলে এটা কি মানে একটি স্টুডেন্ট ঢুকতে পারবে? একটু বলেন তো আমাকে বুদ্ধি করে। ট্যাপ করলেই তো হয়ে যায়, ট্যাপ করলে তো আমি না, সরাসরি ধরে ঢুকে নিলাম যেতে যে আপনি ট্যাপ করলে হয়ে যায়, সেটা আপনি জানেন না, সেই বিষয় নিয়ে আমার কোনো সে নাই। ধরে নিলাম আপনি পাসওয়ার্ড দিয়ে ঢুকবেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, পাসওয়ার্ড যদি আমি ভুল দেই, একজন লোক কি ঢুকতে পারবে ওটাতে? বলেন তো একটু আমাকে। পসিবল? না, এটা তো কমন, এটা তো কমন সবার জন্য একই। অসম্ভব। না, এই এখন দাবি করবে কি ইনকারেক্ট পাসওয়ার্ড দেখাচ্ছে কেন আমাকে? এখন এইটা কি আমি জানি কেমন ইনকারেক্ট, আপনি কোন জায়গায় কি করছেন? এটা কি আমি বলতে পারবো আপনাকে? দেখা গেছে আমি জেড দিছি বড় হাতে, আপনি দিয়েছেন ছোট হাতে, এখানে তো আমার তো কিছু করার নাই, তাই না? তো এই হলো আপনাদের অবস্থা। একজন বলছেন আগের লিংকে ঢুকে বসে আছে, মোটেও না। আমি লিংক জাস্ট 2 মিনিট আগে তৈরি করি, 2 মিনিটের মধ্যে আমি লিংক দিয়ে দিই আপনাদেরকে, ঠিক আছে? হোয়াটএভার, যাই হোক। এখন দেখেন, এই যে আপনি ইন্ট্রোডাকশনটা লিখছেন, ঠিক আছে? এবারে আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে কি, ওই যে অ্যাজাম্পশনকে অ্যাটাক করতে হবে, দেখেছেন? ওকে, এই অ্যাজাম্পশনকে অ্যাটাক করার জন্য আমরা বলবো এই 3টা বাক্যকে আপনি নিয়ে নেবেন। এই যে এই 3টা বাক্য, ঠিক আছে? এই 3টা বাক্য। তো আমরা একটা কাজ করি, এই 3টা বাক্যকে একটু কপি করে নিয়ে আমরা চলে যাই হচ্ছে আমাদের ডেস্কটপে। ডেস্কটপে গিয়ে দেন আমরা হচ্ছে এটাকে শেয়ার করি। দেখাচ্ছি। পড়তে হবে, পড়াশোনার কোনো অল্টারনেটিভ নেই, ঠিক আছে? আপনি জীবনে অনেক টাকার মালিক হইতে পারেন, অনেক কিছু হইতে পারেন জীবনে, বাট পড়াশোনার মূল্য হয় অন্যরকম, ঠিক আছে? আর পড়াশোনা কত বড় অ্যাসেট, আর একটু বড় হলে বুঝবেন, একটু বয়স টয়স হোক, তারপরে বুঝবেন। দেখতে পাচ্ছেন 3টা বাক্য যে আমি লিখে নিয়ে আসছি এখানে, দেখতে পারতেছেন? জি দাদা, দেখা যাচ্ছে দাদা। এই যে দেখেন 3টা বাক্য এখানে আছে। হ্যাঁ, এই যে 3টা বাক্য। আচ্ছা, আমি একটু বড় করে দিই যেন ভালো করে বুঝতে পারেন। এই যে দেখেন 3টা বাক্য এখানে বলছে কি, মানে এটা ফার্স্ট প্যারার পরে সেকেন্ড প্যারা, অ্যাজাম্পশনটাকে অ্যাটাক করতে হবে এটা দিয়ে, যে টু বিগিন উইথ, ও শুরু করতে গেলে প্রথমে যেটা বলবো আমরা, দ্য গিভেন আর্গুমেন্ট রেডিলি, তাৎক্ষণিকভাবে, অ্যাজিউমস দ্যাট। এখন আপনি রেডিলি অ্যাজিউমস না ইউজ করে বলতে পারেন জাম্প ওভার দ্য অ্যাজাম্পশন, এরকম বলতে পারে, ঠিক আছে? যেটা মনটা লিখতে পারেন, এটা টেমপ্লেট জাস্ট। অ্যাজিউমস দ্যাট ব্লা 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 ফর হুইচ নো এভিডেন্স ইজ সাইটেড। বলতে চাই যে আর্গুমেন্ট তাৎক্ষণিকভাবে অ্যাজাম্পশন করতেছে এটা, যার জন্য কোন রকম কোনো প্রমাণাদি বা দলিলপত্র বা উল্লেখ করা হয় না। সাইট মানে উল্লেখ করা। বাট টু স্ট্রেনথেন দ্য সিচুয়েশন, কিন্তু এই অবস্থাটাকে আরো শক্তি মানে আরো বেশি সাপোর্টিভ করে তোলার জন্য সাম ফ্যাক্টর, কিছু ফ্যাক্টর, এই যেমন ধরেন ব্লা 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 ইনক্লুডিং ব্লা ব্লা ব্লা, শুড বি সাইটেড, উল্লেখ করা উচিত, সো দ্যাট দ্য ভ্যালিডিটি অফ দ্য আর্গুমেন্ট কুড বি রিয়েলাইজড, আর এই আর্গুমেন্টের ভ্যালিডিটি রিয়েলাইজ করা যেতে পারে। So the assumption is weak and not conclusive, as the above mentioned significant factors are not explicitly stated here. বুঝতে পারছি আমরা? তাহলে আমরা কি করব এখন, এই জিনিসটাকে একটু কপি করে নিয়ে আমরা এখন হচ্ছে একটু দাঁড়ান, আমরা হচ্ছে আপনার আরেকটা সেন্টেন্স লিখব, ঠিক আছে? তো আমরা হচ্ছে একটু কষ্ট করে এটাকে কপি করে নিয়ে আসি, ঠিক আছে? এই যে নিয়ে আসলাম প্রথম পার্টটাকে। পড়তে হবে, পড়াশোনার কোনো অল্টারনেটিভ নাই, না পড়লে কারো কিছু করার নাই, ঠিক আছে? পড়াশোনার কোনো অল্টারনেটিভ নাই, বিলিভ ইট অর নট, নেই, ঠিক আছে? এই জন্য কি হয়ে রয়েছে বুঝতেছি না, যাও সমস্যা নেই। তো আমি একটা কাজ করি, আমি এটাকে একটু 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 দাঁড়ান একটু দাঁড়ান একটু দাঁড়ান, একসাথে করে নেই। এই যে একসাথে করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, সো টু বিগিন উইথ দ্য আর্গুমেন্ট রেডিলি অ্যাজিউমস দ্যাট। সো রেডিলি কি অ্যাজিউমস করে, এটা কিন্তু আমরা আগেই লিখে নিয়েছি। তো আমরা এই জিনিসটাকে জাস্ট কপি করে নিয়ে আসবো কোথায়, আমরা নিয়ে আসবো এই দ্যাট যুক্ত পরের অংশে। এই যে নিয়ে আসলাম, টু বিগিন উইথ দ্য আর্গুমেন্ট readily assumes that no other hidden power has been controlling the war, যুদ্ধটাকে নিয়ন্ত্রণ করছে না, for which no evidence is cited, কোনো প্রমাণাদি দেওয়া হয় নাই। সো আমাদের এই যে 1 2 3 দিছি না, 3টা ব্ল্যাঙ্ক স্পেস, এখানে যতগুলো পারেন ফ্যাক্টর আনতে হবে, যেন এই যে আসলেই কন্ট্রোল করতেছে কি না এই জিনিসটা আমরা বুঝতে পারি, ঠিক আছে? সো টু স্ট্রেনথেন দ্য সিচুয়েশন, সাম ফ্যাক্টরস
which include blah 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 should be cited so that the validity of the argument could be realized. So এখানে আমরা কি লিখবো? এখানে আমরা লিখবো যে কি কি ফ্যাক্টর আমরা আনতে পারি, একটু ভাবেন এই ফ্যাক্টর গুলো আনতে পারলে ভাইয়া খুব কাজ হবে, ঠিক আছে? আমরা লিখবো যে একজন, এই যে এখন এখানে এসে আপনি আউট টপিক আনতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আমরা লিখবো যে আমরা কি লিখতে পারি, ইনক্লুডিং, আমরা বলতে পারি যে আমরা লিখবো যে ন্যাটোস, ঠিক আছে, নেভার এন্ডিং এক্সপানশন, ঠিক আছে? ন্যাটোর যে আপনার নেভার এন্ডিং যে আপনার যে এক্সপানশন পলিসিটা আছে, ঠিক আছে, আমি একটু ঠিক করি, নেভার এন্ডিং এক্সপানশন টুয়ার্ড ইস্টার্ন রিজিয়নস। এই যে আপনি এই ব্যাপারটা কিন্তু আনেন নাই, ন্যাটোর কিন্তু কি আছে, খালি পূর্বের দিকে বাড়ানোর চিন্তা, রাশিয়ার কেমন চাপে রাখা যেতে পারে, ঠিক আছে? এইটা একটা বিষয়, ওকে? তারপর এমন হতে পারে যে এই একজন বলছিলেন কোভিড-19, এটা আপনি এখন আনতে পারেন যে কোভিড-19 কি কোনো কারণে এই যুদ্ধটাকে উস্কে দিচ্ছে কিনা, দা possibility of provoking this war, ঠিক আছে? This war, the possibility of provoking this war by means of COVID-19, ঠিক আছে, আফটারম্যাথ, কোভিড-19 এর ফলাফলের মানে যে রেজাল্ট গুলো আছে, এগুলোর মাধ্যমে কি কোনো পসিবিলিটি আছে যে আপনার এই যুদ্ধটাকে উস্কে দেওয়া হচ্ছে? জানি না, জানতে হবে, আমাদের জানতে হবে সেগুলো, ঠিক আছে? দুইটা রিজন আমরা আনলাম মনে করেন। তারপর আর কি আনতে পারি, আমরা ভাবি আসেন, ঠিক আছে? তা আমরা কি আনলাম, একটা হচ্ছে গিয়ে যে ন্যাটো যে আপনার বিভিন্ন দিকে খালি পূর্ব দিকে বাড়াইতেছে, এটা আমাকে জানতে হইব। তারপর কি জানতে হবে যে আর কোনো পসিবিলিটি আছে কিনা, যে provoking the war by means of COVID-19 aftermath, এটা আছে কিনা, ঠিক আছে? তারপরে আর কি আসতে পারে, আরো অনেক কিছু তো আসতে পারে, তাই না? আর যেমন আসতে পারে মনে করেন রাশিয়ান পক্ষ থেকে কিছু দেওয়া যেতে পারে না? হ্যাঁ, রাশিয়া তার রাশিয়ার পক্ষ ক্ষমতা থেকে ধরে হতে পারে, ঠিক আছে? আমরা বলতে পারি কোরিলেশন, ঠিক আছে? আমি মনে করে লিখলাম যে কোরিলেশন বিটুইন, ঠিক আছে, রাশিয়ান হেজেমনি, বিটুইন রাশিয়ান হেজেমনি, সরি, রাশিয়ান হেজেমনি লিখে আমরা লিখতে পারি, আমরা কোরিলেশন ওয়ার্ডটা বাদ দিয়ে দিব, ঠিক আছে? আমরা লিখবো, একটু ঠিক করে দিচ্ছি, আমরা লিখতে পারি যে কনফ্লিক্ট বিটুইন রাশিয়ান and the USA, sorry, and the US hegemony, মানে এই দুইটা হেজেমনির মধ্যে যে কনফ্লিক্ট, সেটা কোনো করছে কিনা, রোল প্লে করতেছি না, ঠিক আছে? তারপরে আপনার আমরা বলতে পারি কি যে টার্বিউলেন্স ইন ওয়েল মার্কেট, ঠিক আছে, এটা কোনই হতে পারে কিনা, ঠিক আছে? That means there are so many numerous factors can be contributing these issues, ঠিক আছে? আমরা এক্সাইটেড আছে, সুব্রত সাহেব অডিওটা অফ করে নিজে কথা বলবেন, অডিওটা অফ করে কথা বলবেন নিশ্চয়ই, তাই না? সো দেখেন অনেকগুলো ইস্যুস কিন্তু আমরা নিয়ে আসছি, এইটুকু দিলেই কিন্তু স্যার মোটামুটি খুশি, ঠিক আছে? আর কোনো কিছু চাওয়ার কোনো কারণ নাই, শেষ। আমার কিন্তু দুইটা প্যারা হয়ে গেল। To begin with, the given argument readily assumes that no other hidden power has been controlling the war for which no evidence is cited. But to strengthen the situation, some factors, including NATO's never-ending expansion toward eastern regions, the possibility of provoking this war by means of COVID-19's aftermath, conflict between Russia and Russian and US hegemony, turbulence in world market, etc., should be cited so that the validity of the argument could be realized. গেল, ঠিক আছে?
এইবারে আমরা আর একটা স্ক্রিন শেয়ারের দিকে যাব, ঠিক আছে? আমরা আবার সেই পিডিএফটাতে যাব। পিডিএফটাতে গিয়ে দেখেন এবার আমরা কি করব, আমরা হচ্ছে ওই যে কনক্লুশনটাকে অ্যাটাক করব, ঠিক আছে? কনক্লুশন অ্যাটাকে গিয়ে ওই যে আমরা বলছিলাম একটা বা দুইটা বাক্য, এই যে এখানে একটা বাক্য হুবহু মুখস্থ করে নিতে পারেন যদি মন দরকার হয়, ঠিক আছে? তো কনক্লুশন অ্যাটাকে গিয়ে আমরা কি করব, আমরা সরাসরি আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, একটু দাঁড়ান, এই যে এই সেন্টেন্সটাকে আমরা নিয়ে নিব, হ্যাঁ, যে consequently the conclusion of the argument becomes unsubstantiated, অযথার্থ, যেহেতু as no valid relation between the assumption and conclusion is established yet, এখন পর্যন্ত assumption এবং conclusionের মধ্যে কোনো সুসম্পর্ক স্থাপন করা হয় নাই। সো অতএব সো কি বলতেছে যে once the above mentioned factors are mentioned, the correlation between the assumption and conclusion should be transparent. তো একবার যখন আমরা এটাকে এক্সপ্লেইন করব তখন আমাদের হয়তোবা ব্যাখ্যাটা ঠিকঠাক হবে। সো এই জিনিসটা আপনি একদম দুইটা সেন্টেন্স আছে হুবহু মুখস্থ করে লিখতে পারেন, ঠিক আছে? আমি এইটুকু দিতে পারি, এটা চেঞ্জ করার কোনো দরকার নাই। সো এই হচ্ছে গিয়ে মোটামুটি আমাদের 3টা প্যারা কিন্তু তৈরি হয়ে গেল, ঠিক আছে? বুঝতে পারছেন ব্যাপারটা? হ্যালো, জি দাদা জি দাদা। আমাদের এখানে অলরেডি 187টা ওয়ার্ড হয়ে গেছে, ঠিক আছে? এখন আমাদের প্যারা আছে মোট কয়টা? 6টা, ঠিক আছে? আমি একটু আপনাদেরকে শেয়ার করে দেখাইছিলাম একটু আগে। কোথায় গেল? এই যে এখানে প্যারা আছে মোট 6টা, ইন্ট্রোডাকশন, অ্যাজাম্পশন, কনক্লুশন। তো আমরা দেখাইছি আপনাকে বেসিক্যালি এই 3টা প্যারাকে অ্যানালাইসিস করে। এখন বিষয়টা হচ্ছে পরের 3টা প্যারার জন্য টেমপ্লেট আমাদের কাছে আছে, আপনি জাস্ট ওইখানে জিনিসগুলোকে নিয়ে এক্সপ্লেইন, মানে ওই টেমপ্লেটটা ফলো করে আপনি লিখবেন। এখন বিষয়টা হচ্ছে কি জানেন, টেমপ্লেট ধরে লিখতে গেলে মনে হয় যে বাহ সুন্দর একটা জিনিস শিখে ফেললাম, কিন্তু আসলে সেন্টেন্স স্ট্রাকচারে কোনো দক্ষতা গ্রো করে না। এই জন্য আমরা বলি আপনি টেমপ্লেট গ্রো করেন কোনো সমস্যা নাই, বাট সেন্টেন্স রাইটিং এ দক্ষতা না আনলে কিন্তু ইন দ্য লং রান আপনার আসলে কোর্স করে কোনো বেনিফিট হবে না। তাই আমরা বারবার বলি যে সেন্টেন্সটাকে বুঝে বুঝে একটু লিখার চেষ্টা করেন। যেমন আমি মনে করেন বললাম যে সলিডিফাই ইউর কগনিজেন্স, তুমি তোমার আন্ডারস্ট্যান্ডিংটাকে এস্টাবলিশ করো, ঠিক আছে? যে আপনি যে আমাদের কিছু বললেন না যে ন্যাটো কি আসলে এই পূর্ব দিকে বাড়তেছে কিনা এই বিষয়ে কোনো তথ্য মতো না দিয়েই বললেন যে ইউএস রাশিয়া একত্রিত, সরি ইউক্রেন আর রাশিয়া একত্রিত হইতে পারলে মোটামুটি উত্তর পাওয়া, এই যুদ্ধ বন্ধ হবে। এটা তো আসলে বলা যায় না। সো নিউমেরাস ফ্যাক্টরস আর কন্ট্রিবিউটিং হিয়ার, তাই না? সো আপনি সেন্টেন্স গুলোকে নিজে নিজে বানাবেন, নিজে বানায় কি করবেন, আপনি হচ্ছে নিজের মতো করেই টেমপ্লেট তৈরি করতে হবে না। সেন্টেন্স বানালে দেখবেন যে পরীক্ষার হলেই আপনি একটা সুন্দর টেমপ্লেটের মতো করে একটা রাইটিং ডেলিভার করতে পারবেন, ঠিক আছে? সো এইভাবে রাইটিংটাকে প্র্যাকটিস করলে আমার কাছে মনে হয় যে একটা সুন্দর আর্গুমেন্ট বানানো যায়। তো এখানে আমি আপনাকে জিনিস দেখাই, আমি যে 3টা পার্ট দেখাইছি, এখানে যেমন 3 পার্টের পরে সাপোর্টিভ স্টেটমেন্ট যেখানে আছে, তারপরে ফাইনাল স্টেটমেন্ট বা সলিডিফাই ইউর আন্ডারস্ট্যান্ডিং, কনক্লুশন সব দেওয়া আছে। তারপরে ওই টপিকের মানে এখানকার পিডিএফ এর যে টপিকটা সোশ্যাল মিডিয়া, ওই টপিকটা পুরো আউটপুটটা আপনার দেখাইতেছে, ঠিক আছে? তো আপনি ওইরকম করে রাশিয়াটা বানায় ফেললেন, হয়ে গেল। এইভাবেই আপনি একটা সাকসেসফুল আর্গুমেন্ট বানাইবেন। এখন ব্যাপারটা হচ্ছে যে আর্গুমেন্টের যে ওয়ার্ড চয়েস, এটা কিন্তু আপনার একটা মানে শেখার মতো একটা বিষয়, ঠিক আছে? এই শেখার মতো বিষয়টাই আপনি ভালো করে যেন শিখতে পারেন, তাই আমরা যেই কাজটা করেছি, এখানে আমাদের আরেকটা লেকচার বেসিক্যালি রয়ে গেছে, আমরা অন্য একটা ইয়েতে ক্লাস নিছিলাম, এখানে আবার নিছিলাম অন্য একটা টপিকের উপরে। দেখেন, ঠিক আছে? এখানে টপিকটার জন্য কি নিছিলাম ভুলে গেলাম, দেখেন নেওয়া আছে হয়তো বা, কোথায় গেল, এই যে এখানে টপিকটা ছিল যে অপারেশন সার্চলাইট ওয়াজ এ ম্যাসাকার আন্ডারটেকেন বাই পাকিস্তানি অকুপেশন আর্মি টু কন্ট্রোল দ্য মাস ডেমনস্ট্রেশন অফ ইস্ট বেঙ্গল, ঠিক আছে? তো এখন দেখেন এখানে এই আলোচনাটা দরকার নেই, কারণ এটা অন্য একটা ক্লাসের, তো ওইটা দরকার নেই। আপনি জাস্ট এগুলো অ্যাভয়েড করে গিয়ে
এই যে নিচে যাবেন জিমেটের AWA অ্যানালিটিক্যাল রাইটিং অ্যানালাইসিসের সেকশন থেকে কিছু নমুনা উত্তর। এখানে গিয়ে আপনি বেশ কিছু টপিক পাবেন, ঠিক আছে, মানে কমপ্লিট আর্গুমেন্ট রাইটিং এর টপিকগুলো যেরকম হয়ে থাকে, এবং এই টপিকগুলোর অ্যান্সার পড়লে আপনি দেখবেন যে ওদের ওয়ার্ড চয়েস গুলা কিরকম, এবং এখান থেকে ওয়ার্ড সম্পর্কে খুব ভালো একটা ধারণা পাবেন, ঠিক আছে। যেমন আমি যদি প্রথমে আর্টিকেলটার দিকে তাকাই, ফর এক্সাম্পল এই যে প্রথম আর্টিকেলটা হচ্ছে এটা, এখান থেকে দেখেন এই যে সাইটিং ফ্যাক্ট ডাউন ফ্রম দ্য কালার ফিল্ম প্রসেসিং ইন্ডাস্ট্রি that indicates a downward trend in the cost of film processing over 24 period that the author argues blah 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 blah. ওরে বাপ রে বাপ, এই যে দেখেন এইখানে হচ্ছে আপনার মানে সেন্টেন্সে শেষ হয়েছে। কত বড় বাক্য দেখছেন, আমি কিন্তু আপনাকে এত বড় বাক্য লেখাই নেই। ওকে, এখন আপনার কাজটা কি, এই টেমপ্লেটটা বসে বসে পড়া এবং পড়ে এদের সেন্টেন্স গুলাকে অ্যানালাইসিস করা, যেন আপনি জিনিসটা বুঝতে পারেন। যেমন আমি আপনার বুঝার জন্য এই বাক্যটাই কপি করে নিলাম। ফর এক্সাম্পল আমি এখানে মোট 20-30টার মতো দেওয়া আছে, ঠিক আছে। তো আমি এই পিডিএফটা এবং হচ্ছে আমাদের যে আজকের ডক ফাইল, দুইটা পিডিএফই আপনাদেরকে আমি দিয়ে দেবো, কোনো সমস্যা নাই। হ্যাঁ, তো আমরা একটু এই বাক্যটা নিলাম যেটা ওইখানে দেখলাম। দেখেন আমি কিন্তু আপনাদের জন্য অনেক সহজ করে দিয়েছিলাম, কিন্তু এখানে রাইটার কিন্তু একটা বিশাল বড় একটা ভাবসাব নিয়ে গুরু গাম্ভীর্যপূর্ণ বাক্য লেখা শুরু করছে, ঠিক আছে। তো এই বাক্যটা মনে করেন ওদের প্রথম রাইটিং এর, মানে ওনার রাইটিং এর প্রথম বাক্য এটা, ঠিক আছে। তো বুঝেন যে তার লেখার দক্ষতার লেভেলটা কি আসলে। এই বাক্যটা যদি ঘাটেন, দেখেন আপনি যখন বড় জিনিস নিয়ে ঘাটবেন তখন আপনি বড় জিনিসটাকে ফ্যাদম করতে পারবেন বা তার গভীরতাটা বুঝতে পারবেন বা আন্ডারস্ট্যান্ডিং করতে পারবেন, ঠিক আছে। কিন্তু আপনারা এগুলো ঘাটতে চান না, ঘাটলে কিন্তু অনেক কিছু শেখার মতো আছে, ঠিক আছে। যেমন এই বাক্যটা আমি নিচ্ছি, এই বাক্যটা আসলে কিভাবে হয়েছে দেখি। তো আমার সাথে মোটামুটি ক্লাস করতেছেন এবং বুঝতেছেন, কেউ একটু পার্টিসিপেট করেন যে এই বাক্যটা কিভাবে সৃষ্টি হয়েছে, বলেন দেখি, কেউ একটু বলেন তো এখানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কোনটাকে বলতে পারেন কিনা, বলেন। So the author argues that blah blah. হ্যাঁ, the author argues that blah blah. Good, brilliant, এই যে ধরে ফেলছেন। তো এখানে মেইনলি ক্লজটা কি ছিল জানেন, মানে মূল ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যেটা ছিল, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যেটা ছিল সেটা ছিল হচ্ছে the author argues it. এই ইটের পরিবর্তে আপনার এই যে দ্যাট দিয়ে পুরো একটা নাউন ক্লজকে বসানো হয়েছে। বুঝতে পারছেন? বুঝতে পারছেন ব্যাপারটা? এটা বুঝতে পারছেন। আচ্ছা, এখন এই যে দ্য অথর্স আর্গিউ লিখে দিলাম, ডট 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 দিয়ে দিই, বুঝতে সুবিধা হবে। এই যে আপনার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাবজেক্ট ছিল কে? সাবজেক্ট ছিল হচ্ছে আপনার দ্য অথর। এই অথরের জন্য একটা অ্যাডজেক্টিভ ক্লজ ছিল যে হি অর শি, ঠিক আছে, সাইটস ফ্যাক্ট। তাহলে এই অথরের পরে কি হবে? হু সাইটস ফ্যাক্টস। এখন রিডাকশন করলে কি হবে? রিডাকশন করলে হবে দ্য অথর সাইটিং ফ্যাক্টস আর্গিউস। বুঝতে পারলাম ব্যাপারটা? বুঝতে পারলাম ব্যাপারটা? জি স্যার। এই সাইটিং ফ্যাক্ট যদি আমি সাবজেক্টের আগে নিয়ে যাই, কোনো সমস্যা তো নাই, কমা দিয়ে কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যা নাই। এইবার দেখেন এই যে সাইট, হি সাইটস ফ্যাক্ট, এই ফ্যাক্ট গুলোর জন্য আর একটা অ্যাডজেক্টিভ ক্লজ যে দে আর drawn from the color film processing industry। তাহলে এই দিয়ে বোঝাচ্ছেন কাকে? ওই ফ্যাক্ট কে বোঝাচ্ছেন। তাহলে ফ্যাক্টের পরে কি হবে? দ্যাট আর drawn from the color film processing industry। বুঝতে পারলাম? জি স্যার। বুঝতে পারলাম। তাহলে এই দ্যাট আর যদি কেটে দেই, যেহেতু প্যাসিভ অ্যাডজেক্টিভ ক্লজ, তাহলে সাইটিং ফ্যাক্ট ডাউন ফ্রম দ্য কালার ফিল্ম ইন্ডাস্ট্রি, দ্য অথর আর্গিউস ব্লা 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 ব্লা। বুঝতে পারছেন ব্যাপারটা? জি দাদা, বুঝতে পারছি। তাহলে এই ইন্ডাস্ট্রি পর্যন্ত ক্লিয়ার সবাই আমরা? হ্যাঁ। আচ্ছা, এখন প্রশ্ন হলো এই যে দেখেন
দ্যাট ইন্ডিকেট এ ডাউনওয়ার্ড ট্রেন্ড ব্লা 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 ব্লা, এটা হচ্ছে কি আবার কি এই ফ্রম প্রিপোজিশনের অবজেক্ট দা কালার ফিল্ম প্রসেস ইন্ডাস্ট্রি, ঠিক আছে? ওকে, এই সরি আমি ভুল বলতেছি, এটা হচ্ছে মূলত এই জায়গাটাতে এসে কিন্তু একটু প্রবলেম আছে, ঠিক আছে? কারণ এই দ্যাট দিয়ে না সে পুরো জিনিসটাকে মডিফাই করতেছে, এই পুরো ফ্যাক্টটাকেই মডিফাই করতেছে, ঠিক আছে? এটা কি অ্যাডজেক্টিভ হবে তাহলে? এর অ্যাডজেক্টিভ ক্লজ, হ্যাঁ। তো এইভাবে আপনাকে হচ্ছে বুঝতে হবে। যখন সেন্টেন্স গুলো বুঝতে পারবেন তখন আপনি বলবেন যে ইয়েস, আমার একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, ঠিক আছে? এইবার আপনার যদি কোনো কোশ্চেন থাকে, আই উইল টেক কোশ্চেনস। বলেন, শুনতেছি। হ্যালো, শোনা যাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে না। আমি স্ক্রিন শেয়ারিং বন্ধ করেছি, এখন আপনার প্রশ্ন করবেন, আমি অ্যান্সার দিব, বলেন। হ্যালো, No more questions, Dada. Thank you so much. ওকে, তাহলে যদি থ্যাংক ইউ সো মাচ। কোয়েশ্চেন নাই, বাট হচ্ছে আমি আইবি এর কোয়েশ্চেন গুলো কেন বুঝতে পারি না সেটা এখন বুঝতে পারছি। কি বলেন তো শুনি আমরা একটু। কোয়েশ্চেন নাই, বাট হচ্ছে আমি আইবি এর কোয়েশ্চেন যখন ইংলিশ যখন সলভ করতে যাই মিনিং গুলো বুঝতে পারি না, তো সেটা কেন বুঝতে পারি না সেটা এখন বুঝতে পারতেছি, বলতেছি। সেটা কি, কেন বুঝতে পারেন না বলেন, শুনি, আমরাও শুনি একটু। মানে এখানে ভেঙে ভেঙে ওভাবে ওভাবে করতে পারি না, মিনিংটা বের করতে পারি না, যার কারণে সেন্টেন্স গুলো বুঝতে পারি না। আচ্ছা, তাহলে আপনার কাজ হচ্ছে কি আরো বেশি বেশি করে সেন্টেন্স কে অ্যানালাইসিস করা। সেন্টেন্স আপনার আর যাই কিছু হোক লস নাই। আপনি যদি সেন্টেন্স অ্যানালাইসিস করাটাকে একটা পার্সোনাল হ্যাবিট বানায় ফেলেন, যে ভালো লাগে কাজটা করতে, ঠিক আছে, দেখবেন যে অনেক বিপদ আপদ থেকে বেঁচে যাচ্ছেন, ঠিক আছে? এবং ব্যক্তিগতভাবে আমি যেটা করছি সেটা হচ্ছে যে সেন্টেন্সকে অ্যানালাইসিস করে আমার গ্রামারটাকে আমি এই পর্যন্ত এনেছি, ঠিক আছে? আমি কিন্তু আপনার এই নর্মাল যে গ্রামার গুলো পড়িনি কখনো কিন্তু। তো আমাদের আজকে মোট 2টা ক্লাস নেওয়া হলো একসাথে, ঠিক আছে? তো এখানে একটা জিনিস বলি, সেটা কি একটু শুনেন ভালো করে। সেটা হচ্ছে যে আমাদের কিন্তু এই যে আউটলাইন ছাড়া পড়াইছে, দয়া করে এই ধরনের কোনো ক্লেম করবেন না। আপনাদের পরীক্ষা আছে দেখে আমি জাস্ট ক্লাসগুলো একটু আগে আগে নিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো আপনারা কিন্তু ফোকাস রাইটিং এ মোট 6টা ক্লাস পাবেন, যার মধ্যে বেসিক ক্লাসটা আমরা জাস্ট প্রথম দিন করেছি। পরবর্তী 5টা ক্লাসে ফোকাস রাইটিং এর আপনাদের 5টা টপিক, বিভিন্ন রকমের টপিক, হয়তো একটা ইকোনমিক টপিক, একটা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর টপিক, এইরকম টপিকে গেলে আমরা হচ্ছে কি করব, আমরা হলো এক একটা টপিক ধরে ধরে আমরা লিখে দেব, মানে ক্লাসেই বানাবো সরাসরি, ঠিক আছে? এবং ট্রান্সলেশন গুলো করাবো। তো মন দিয়ে পড়বেন, কাজে লাগবে। এখন একজন বলছেন যে ফর এন্ড এগেইনস্ট লিখতে বললে কি একই ফরম্যাট অনুসরণ করব? যে ভাই ফর এন্ড এগেইনস্ট মানে তো ভাই আর্গুমেন্ট না। ফর এন্ড এগেইনস্ট কি হচ্ছে, আপনি জাস্ট আমি মনে করেন বললাম যে the quality of living is declining because of unplanned urbanization, ঠিক আছে? অপরিকল্পিত নগরায়নের কারণে আপনার ধরেন যে আমাদের জীবনযাত্রার মান নষ্ট হচ্ছে। তো আমি বললাম যে এটা সাপোর্টে লেখো, এটার এগেইনস্টেও লেখো। তাহলে এটার সাপোর্টে কি লিখবেন? সাপোর্ট আপনি লিখবেন যে হ্যাঁ আসলেই তো এটা হইতেছে। আপনি পয়েন্ট করে করে বললেন যে 1 নম্বরে আনপ্ল্যান্ড আরবানাইজেশনের কারণে হচ্ছে আপনার আমাদের পলিউশন হচ্ছে, ঠিক আছে, এনভায়রনমেন্ট কোয়ালিটি ডিগ্রেড হচ্ছে, এবং এগুলো আমাদের আলটিমেটলি কি করছে, লিভিং স্ট্যান্ডার্ডকে নষ্ট করছে, যে কারণে দেখে প্রত্যেক বছর আমরা দূষিত নগরীর লিস্টে ঢাকা থাকে 1 নম্বরে। এরকম সাপোর্টে লিখলেন যে আনপ্ল্যান্ড আরবানাইজেশন খারাপ। আবার এগেইনস্টে গিয়ে কি লিখবেন, যে আনপ্ল্যান্ড আরবানাইজেশন যে সবসময় খারাপ তা কিছু না। অনেক সময় দেখা যায় যে আনপ্ল্যান্ড আরবানাইজেশন খারাপ না, কিন্তু অন্যান্য কোনো ফ্যাক্টরের কারণে জিনিসটা হয়তো আনপ্ল্যান্ড হয়ে গেছে, অর্থাৎ ডিরেক্টলি এটা আনপ্ল্যান্ড হয় নাই, কোনো ফ্যাক্টরের কারণে আনপ্ল্যান্ড হয়ে থাকতে পারে। এইভাবে আপনি করবেন, ঠিক আছে? একজন বলেছেন কি যে কি বলছেন, কয়টা প্যারা লিখবো, মানে আপনার যত প্যারা লিখতে মন চায়, কিন্তু প্যারার তো কোনো লিমিটেশন নাই। একটা সাকসেসফুল রাইটিং এর 3টা পার্ট, ইন্ট্রোডাকশন, বডি, কনক্লুশন, যে কোনো রাইটিং এর। বডির মধ্যে কি আপনি যদি 100 প্যারাতে লিখেন তাও অ্যালাউড, কোনো সমস্যা নেই, সব রাইট, ঠিক আছে?
রাইটিং এ দেওয়া কি আপনারটা লিখবো কিনা না প্যারাফ্রেজ করবো, আমারটা হুবহু লিখেন না, ঠিক আছে, বরঞ্চ নিজের মতো করে লিখেন, আর না পারলে আমারটা লেখেন, সে বিষয়ে কোনো সে নাই। শঙ্কর দাস বলেছেন কিছু ডাটা বা গ্রাফ দিবেন 23 তারিখের জন্য, দেওয়ার ইচ্ছে পোষণ করছি, চেষ্টা করব সর্বোচ্চ পরিমাণ, ঠিক আছে, যদি পারি অবশ্যই দিব, বাট ডোন্ট ওয়েট ফর মি, ঠিক আছে। প্রায় 2.5 ঘন্টা 1.5 ঘন্টার উপরে ক্লাস হয়ে গেছে, আজকে খুব ক্লান্ত হয়ে গেছি পড়াতে পড়াতে, তাহলে আপনারা রেস্ট করেন। ডেটা কালেকশন কিভাবে করবে এটা ভাই আপনিই জানেন, আমার মনে হয় নিউজ পেপার এবং অর্থনৈতিক রিভিউটা হচ্ছে আপনার খুব ভালো ওয়ে, ঠিক আছে। একজন কি বলেছেন, amid continued economic and political disturbance around the world in the aftermath of Russia-Ukraine war, signs of what could potentially be a shift in the global order came in the form of milestone agreements between China and Saudi Arabia recently. এই সেন্টেন্সটার স্ট্রাকচার এটা আপনি রেখে দিয়েন ভাই, ঠিক আছে, এটা আমি হচ্ছে নেক্সট ক্লাসে দেখবো না, ওকে, সমস্যা নাই। এবং নেক্সট ক্লাসে বলেন যে ভাই এখানে আপনি বলছিলেন যে কন্টিনিউড ওয়ার্ডটার কেন হয়েছে, কন্টিনিউইং কেন হইলো না, ঠিক আছে, কারণ আপনারা কিন্তু ছোটবেলা থেকে অনেকে পড়তে থাকেন যে নিজে করলে আইএনজি, যেমন ক্রাইং বেবি, সে নিজে নিজে কান্না করে, আর নিজে না করলে থার্ড ফর্ম, যে কি বলে ব্রোকেন চেয়ার নিজে নিজে ভাঙে না, চেয়ারকে ভাঙা হয়, একটু মনে করেন, ঠিক আছে, ওইখানে একটা মজার জিনিস আপনাদেরকে শিখাই দিব না, যে এই জিনিসটা খুব ভুল শিখে আসছে, ঠিক আছে। বলেন। ভাইয়া, অপিনিয়ন বেসড যে আর্গুমেন্ট গুলা থাকে, যেমন একটা সেন্টেন্স দিয়ে বললো, যেমন ইয়াং পিপল শুড চুজ দেয়ার ওন প্রফেশন অর দেয়ার প্যারেন্টস শুড চুজ দিস, না, এটা কিন্তু আর্গুমেন্ট না। এগুলো কি তাহলে এই ফরম্যাটে বসানো যাবে না? না, এখানে তো কোনো অ্যাজাম্পশন নেই, আমি বললাম যে ভাই ইয়াং পিপলদের উচিত এটা করা, এটা নিয়ে তুমি কিছু লেখো, এটা তো কোনো আর্গুমেন্ট। অপিনিয়ন চাই যে আমার অপিনিয়ন কি, তাহলে সেটা মানে ডিফারেন্ট হচ্ছে, আপনি অপিনিয়ন দিবেন যে হ্যাঁ ইয়াং পিপলের উচিত নিজে নিজে কিছু করা, আর বললেন না ইয়াং পিপলের কিছু নিজে করা উচিত না, করতে গেলে ক্যারিয়ার নষ্ট, বাপ মার উপর ভাবে খাওয়া উচিত। এটা হচ্ছে মানে সাপোর্ট এবং এগেইনস্টে লেখা আর কি, এটা তো কোনো আর্গুমেন্ট না। আর্গুমেন্ট মানে কি, আর্গুমেন্ট মানে হচ্ছে যেখানে একটা অ্যাজাম্পশন থাকবে, যতক্ষণ পর্যন্ত অ্যাজাম্পশন ক্রিয়েট হয় না ততক্ষণ পর্যন্ত আর্গুমেন্ট হয় না। আর্গুমেন্ট হবে কখন, যখন বলবে যে ইয়াং পিপলরা অলস থাকলে অনেক সময় নষ্ট হয়, তাই ইয়াং পিপলদের উচিত কিছু একটা করা, এই তখন হচ্ছে গিয়ে আপনি আর্গুমেন্ট করবেন যে হ্যাঁ আপনি যে বললেন ইয়াং পিপলরা অলস থাকলে অনেক সময় নষ্ট হয়, আপনি ধরে নিতেছেন যে অলস থাকা মানেই তারা কোনো প্রোডাক্টিভ কাজে ব্যয় করতেছে না, হইতেও তো পারে তারা ঘুমায়া অনেক ভালো একটা কিছু প্ল্যান করতেছে, এটা ধরলেন না অ্যাজাম্পশনে, তখন হচ্ছে অ্যাজাম্পশন হয়ে যাবে, ঠিক আছে, বুঝতে পারলাম ব্যাপারটা না সবাই? হ্যালো, আচ্ছা, আজকের হোম টাস্ক দিচ্ছি, ঠিক আছে। আজকের হোম টাস্কটা কি, আমি একটা টপিক দেব, আর্গুমেন্ট ইস্যুস, ওই আজকের টপিকটা আমি দিয়ে দেবো, আপনারা নিজেরা বানায় লিখবেন, দয়া করে আমারটা কপি করবেন না। লিখবেন কিভাবে, ওই একই ভাবে লিখে পিডিএফ করে সেটা হচ্ছে গুগল ড্রাইভে আপলোড করে আমাকে অ্যাক্সেস দিবেন দয়া করে, তারপর লিংকটা কপি করবেন। বুঝতে পারছেন কি বলছি? জি দাদা। ওকে, তাহলে আপনারা একটু কাইন্ডলি এই যে টপিকটার স্ক্রিনশট নিয়ে নেন, হ্যাঁ, কারণ এটা আমি ফেসবুকে পোস্ট করলে ফেসবুক আবার আমরা দিব মাইরা, ওকে, একটু স্ক্রিনশট নিয়ে নেন, আমি শেয়ার করতেছি। দেখেন, একজন বলেছেন লেখার ফিডব্যাকটা এখনো পেলাম না, যিনি বলেছেন লেখা তো ভাই অনেকে দিয়েছেন, আমি সবার লেখাগুলো পড়েছি, এখন সবার লেখার ফিডব্যাকটা আমার পক্ষে আসলে দেওয়া পসিবল না ক্লাসে বসে, আপনি একটু বলেন তো ভাই, ওইখানে প্রায় 40+ লেখা সাবমিট করেছে, সেখান থেকে আমি একটা লেখা আমি হচ্ছে আপনার ক্লাসে আলোচনা করেছি, ঠিক আছে, সবগুলোকে ফিডব্যাক দেওয়ার পক্ষে পসিবল, আপনারা একটু বলেন। হ্যালো, হ্যাঁ, এটা কঠিন, ঠিক আছে, এটা কঠিন। এই স্ক্রিনশটটা নিয়েছেন, একটু বলেন প্লিজ, স্ক্রিনশটটা নিয়েছেন? তো আমি এটা পোস্ট করে দিচ্ছি, আপনার হচ্ছে পোস্টের নিচে কেউ একটু স্ক্রিনশট একটু কমেন্ট করে দিয়েন, ঠিক আছে, এতে করে হবে কি, যদি আপনাকে ফেসবুক ব্লক করেও দেয় তাতেও খুব একটা সমস্যা হবে না, ঠিক আছে।
কারণ আপনার এখানে খুব বেশি পোস্ট করতে হচ্ছে না, কিন্তু আমাকে রেগুলার পোস্ট করতে হচ্ছে। হ্যাঁ, তাহলে আমি লিখে দিচ্ছি কি, একটু দাঁড়ান, আমি একটু লিখে দিচ্ছি। আমি লিখে দিচ্ছি আজকের টপিক, ঠিক আছে, ক্লাসে যেটা পড়িয়েছি। এর মধ্যে লিমিটেশনটা কি, 300 শব্দের মধ্যে একটি আর্গুমেন্ট রাইটিং লিখে, ঠিক আছে, আগের মতো গুগল ড্রাইভে আপলোড করবেন এবং এখানে কমেন্ট বক্সে লিংক শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। এবং এই যে অনেকে আপনার 2 দিন পরে গিয়ে কমেন্ট করেন, ওই কমেন্ট কিন্তু আমি দেখবো না, ঠিক আছে। আগামী কাল রাত 10টার মধ্যে করতে হবে, ঠিক আছে, আগামীকাল রাত 10টার মধ্যে কমেন্ট করবেন, ঠিক আছে। তো কেউ একটু কষ্ট করে কমেন্ট করে দেন, কি বলে করে দেন, এই স্ক্রিনশটটা দিয়ে দেবেন, ঠিক আছে। আমি লিখে দিচ্ছি যে কেউ একটু কষ্ট করে টপিকের স্ক্রিনশটটা কমেন্ট বক্সে দিয়ে দিন। ব্লক করলে আপনারা করবে, আমারে করবে না, ঠিক আছে। ওকে, আর কোনো কোশ্চেন আছে কারো? বলেন ভাই। ভাই একটা কোশ্চেন আছে ফোকাস নিয়ে। হ্যাঁ বলেন। না ফোকাস আমি তো পড়ে নি, আপনি কেন প্রশ্ন করবেন? এই আবার সে একই বদভ্যাস। ফোকাস তো কোনো কথা বলতেছি না আমরা এখানে ভাই। ভাই বুঝলাম না আমি জিনিসটা। আচ্ছা ঠিক আছে, না বললেন না যে বেসিক আলোচনা করে ফেলছেন, এরপর শুধু মানে সলভ করবেন একটা একটা। এই জিনিসটাই বাঙালির জন্য খুব খারাপ একটা জিনিস। পড়াচ্ছে আজকে ফোকাস, আর্গুমেন্ট, আপনারা এখন যাবেন ফোকাসে, আবার কালকে পড়াবো ফোকাস, যাবেন আর্গুমেন্টে। আর্গুমেন্ট নিয়ে কোনো কোশ্চেন থাকলে বলেন, আপনি আমি শুনতেছি। আচ্ছা কোনো আর্গুমেন্ট নিয়ে দাদা কোনো কোশ্চেন নাই আজকের মধ্যে? হ্যাঁ দাদা এখানে কি কোনো উক্তি দেওয়া যায়? না, আর্গুমেন্টে কোনো উক্তি দিবেন না, ঠিক আছে। আর্গুমেন্টে যে উক্তি দিচ্ছে ওনার উক্তিটাও বায়াসড হতে পারে, তাই না। একজন বলছে এটা কি সবার জন্য নাকি রিটেন দিবে শুধু তাদের জন্য, আমি বুঝি নাই কোনটা, একটু বলেন তো আমাকে আপু। শুক্লা মল্লিক ম্যাডাম বলেন, শুনছি। শুক্লা মল্লিক ম্যাডাম একটু যদি বলতেন প্লিজ। শুক্লা মল্লিক ম্যাডাম যদি বলতেন প্লিজ, খুশি হইতাম খুব। আচ্ছা উনি কিছু বলছেন না, সমস্যা নেই। তারপরে কি বলছেন যে হ্যাঁ দিলাম তো রিটেনের জন্য ভাই, সবার জন্য, সবার সবার। সামনের এক্সামে কি আর্গুমেন্ট নাকি ফর এর এগেইনস্টে আসবে বুঝতে পারতেছি না। যেটাই আসুক আপনি সেটাই দিবেন, ঠিক আছে। আপনার আর্গুমেন্ট আসলে আর্গুমেন্ট দিবেন। আপনারা কেন প্রশ্নে কি আসে এর উপর নির্ভর করেন। একটা সত্যি কথা বলি, রাগ করেন না, আমি যতগুলো পরীক্ষা দিচ্ছি আমি পরীক্ষায় কোনোদিন দেখি নাই যে ওই কোশ্চেনের ফরম্যাট কি। কারণ আমি দেখতাম যে এগুলো এগুলো আসবে, সমস্যা হয়ে গেলাম পরীক্ষা হলে। কি দিছে আমার দেখার সময় কই, ঠিক আছে ভাই, নানান কাজে আপনি ব্যস্ত, এর মধ্যে কোনটা দিছে কোনটা দেয় না দেখার সময় আছে, দেখার সময় নেই। ওকে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ এবং নমস্কার এবং গুড নাইট সবাইকে। বাই বাই, থ্যাংক ইউ। সো ক্লাসগুলো কি আপনাদের কাছে একটু বলেন তো শুনি। খুব সুন্দর ক্লাস। ওকে, সো বাইরে দাদা অতুলনীয়, ভাষায় বলার মতো না। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ, নমস্কার, গুড নাইট।